দেখো, আজকে সুলতানি কালের প্রশাসনিক ব্যবস্থাটা বলেছিলাম যে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে পড়া এই কারণে ধরছি না, এই পিডিএফটা অনেক বড় আছে। আর আজকে পুরো কমপ্লিট করে দিব এই সুলতানি কালের প্রশাসনিক ব্যবস্থাটা। এই প্রশাসনিক ব্যবস্থা, তারপরে আরেকটা আছে স্থাপত্য কলার উপর। এই দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ডেট দিয়ে দিব, এটার উপর মক টেস্ট নেব। তোমরা পড়াশোনা করতে থাকো আপাতত, তখন আমি বুঝতে পারবো কে কেমন পড়াশোনা করছো। তো দেখো, সুলতানি কালের প্রশাসনিক ব্যবস্থাটা ছিল হচ্ছে সেন্ট্রালাইজ বা কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন কেমন ধরনের, এখানে দেখো আগে সর্বপ্রথমে এখানে চলে আসো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে সবার উপরে হচ্ছে সুলতান, সবার উপরে সুলতান। তারপর এই সুলতান কেন্দ্রীয় প্রশাসনটাকে কিভাবে পরিচালনা করত, বা আমরা বলতে পারি যে সাম্রাজ্যের যে প্রশাসন, মেন সাম্রাজ্য যে ছিল, সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা বা কেন্দ্রীয় প্রশাসনটা কিভাবে পরিচালনা করত। সবার উপরে সুলতান থাকতো এবং সুলতান চারজন মন্ত্রী, মন্ত্রিসভা বলতে পারো, বা চারজন মন্ত্রী সংগঠনকে নিয়ে তিনি এই প্রশাসনিক কার্যটা পরিচালনা করত। এখানে যেমন দিয়েছি যে চারজন মন্ত্রী, এগুলো হচ্ছে মন্ত্রী বিভাগ এগুলো। আর এগুলো হচ্ছে এই বিভাগগুলোর প্রধান, বিভাগীয় প্রধান, এগুলো হচ্ছে বিভাগ। এই চারজন মন্ত্রীকে নিয়েই কিন্তু সুলতান কেন্দ্রীয় প্রশাসনটা পরিচালনা করত। তো এবার কেন্দ্রীয় প্রশাসন বলতে, যখন কোনো একটা সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, সব সাম্রাজ্যের সব শাসন ব্যবস্থার ঊর্ধ্বে হচ্ছে সুলতান, এবং যেটা সুলতান বলবে সেটা সবাইকে মান্যতা দিতে হবে এবং মানতে হবে। অ্যাকচুয়ালি বলা চলে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মতো। কিন্তু এরা যে ছিল, মন্ত্রীগুলো যে ছিল, এরা শুধুমাত্র সুলতানকে পরামর্শ দিত। সেটা অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে সম্পূর্ণ নির্ভর করে সুলতানের উপর। তো সাম্রাজ্যের সম্পূর্ণ ক্ষমতা যখন একজনের হাতে কেন্দ্রীভূত থাকে, তখন সেটাকে আমরা বলবো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে দিয়েছি দিওয়ানি, দেওয়ানি, এটা হচ্ছে দিওয়ানি বিজারত, বা আমরা এটাকে দেওয়ানি উজিরত বা বিজারতও বলতে পারি। হ্যাঁ, তো এটার আমি ধীরে ধীরে উপর থেকে যাচ্ছি, তারপরে এগুলো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই দেখো, সুলতানি কালের প্রশাসনিক ব্যবস্থা এখান থেকে শুরু করছি। এবার দেখো যে এগুলো হচ্ছে তোমাদের, আমি কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দিয়েছি। দিল্লি সালতানাতের বেশিরভাগ বা দিল্লি সুলতানি আমলের বেশিরভাগ শাসকই তাদের রাজনৈতিক মতাদর্শ ইরানি রীতি থেকে উদ্ভূত করেছিলেন। কারণ ইরানি, বা যেটাকে আগে যেটা পারসিক বলা হতো, বর্তমানে যেটা দেশকে ইরান বলা হয়, সাংস্কৃতিক ঐতিহ্য আরব বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই কারণে সুলতানি কালের প্রশাসনিক ব্যবস্থাটা বলা হয় যে ইরানি পরম্পরার উপর ভিত্তি করে চালু করা হয়েছিল। ইলতুৎমিশ নিজেকে খলিফার প্রতিনিধি এবং ইসলামের রক্ষক বলতেন। বলবন রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বা পৃথিবী ঈশ্বরের প্রতিনিধি হিসাবে নিজেকে মনে করেছিলেন, এবং সম্মান ও মর্যাদার নবীর পরেই তার স্থান, অর্থাৎ মোহাম্মদ, হজরত মোহাম্মদের পরেই হচ্ছে সুলতানের স্থান বলে বলবন মনে করতেন। আলাউদ্দিন, তিনি প্রশাসনকে ধর্মনিরপেক্ষ করেছিল। তোমরা জানো যে প্রশাসনকে তিনি প্রশাসনে উলেমা বা ধর্মীয় নিয়ম নীতি থেকে টোটালি আলাদা করে দিয়েছিল। রাজত্বের তত্ত্বের মাধ্যমে আলাউদ্দিন ক্ষমতা এবং যোগ্যতাকে রাজতন্ত্রের ভিত্তি করেছিল। অর্থাৎ খলজি শাসকরা কি করেছিল, যোগ্যতার উপর গুরুত্ব দিয়েছিল। ফিরোজ তুগলকের রাজত্বে আমরা দেখব যে তত্ত্বগুলি, ইনি আবার কি করেছিল, এই যে ফিরোজ শাহ তুগলক, তিনি অভিজাত উলেমা সাধারণ জনসাধারণ সন্তুষ্ট করার জন্য তৈরি নীতিগুলিকে প্রতিফলিত করেছিলেন। অর্থাৎ ফিরোজ শাহ তুগলক আবার এই উলেমা বা ইসলামিক নিয়ম নীতির উপর ভিত্তি করেই প্রশাসনিক কার্য পরিচালনা করেছিলেন। উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রশাসনের ইসলামীকরণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক, ইসলাম কর প্রবর্তন করেছিলেন তিনি। যেমন হচ্ছে বলা হচ্ছে যে তিনি 24 প্রকার কর বন্ধ করে শুধুমাত্র ইসলামিক রীতি বা শরীয়তের উপর ভিত্তি করে 4 ধরনের করকে প্রাধান্য দিয়েছিলেন, বাকি 24 প্রকার করকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। ভূমি মালিকানা ব্যবস্থা, বংশগত পদগুলোকে সরকারি করে দিয়েছিলেন এবং সেগুলোকে ওই বংশানুগত করেছিলেন, সরকারি ঋণ মুক্ত করেছিলেন। এবারে চলে আসো কেন্দ্রীয় প্রশাসন। সুলতানি আমলের শাসক ছিলেন কেন্দ্রীভূত স্বৈরাচারী, যেখানে সুলতান ছিলেন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, একজনের হাতেই সব ক্ষমতা।
বাকি জনের হাতে শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে রাখা হয়েছে এবং তাদের কাজকর্ম দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। এবার সুলতান কেমন ধরনের ছিল? সুলতান ছিলেন প্রশাসনের কেন্দ্রবিন্দু, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, সকল বিচার বিষয়ের চূড়ান্ত বিচারক তিনি। তার ইচ্ছাই ছিল সর্বোচ্চ এবং চূড়ান্ত। এটাই হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। উপরে সেন্টেন্সটা, নায়েব পদকে সুলতানের পরেই বা এবং উজিরের চেয়েও উচ্চতর বিবেচনা করা। এই যে বাহরাম শাহ, রাজিয়ার ওই ইলতুৎমিশের বংশধর, যেটা বলবনের আগে যে সিংহাসনে বসেছিল নাসিরউদ্দিন মাহমুদ, বাহরাম শাহ, নাসিরউদ্দিন মাহমুদের বা এই কি বলে তোমার রাজিয়ার পরের যে সুলতান, সেই বাহরাম শাহ নায়েব পদের সূচনা করেছিল। তো এই নায়েব পদের কি? নায়েব পদ হচ্ছে সুলতানের পরেই উপসুলতান বলা চলে এই নায়েবকে, এবং সুলতান যদি না থাকে তাহলে বা কোনো যদি কোথাও যদি যায়, তখন এই নায়েব কিন্তু সুলতানের প্রশাসনিক ক্ষমতাটা দেখভাল করে। আচ্ছা, এবার বলবন্ত নায়েব পদকে বন্ধ করে দিয়েছিল এবং খলজিরাও, ধরো যে নায়েব, তুগলকরা এটা বেশি গুরুত্ব দেয়নি। তো পরে আমরা দেখবো এই নায়েব পদটা ধীরে ধীরে গুরুত্ব কমে গেছিল। এবার এর পিছনে কিন্তু রাজনৈতিক কারণ আছে যে নায়েব পদটার গুরুত্ব কেন কমিয়ে দেওয়া হয়েছিল। কারণ সুলতানটা মনে করেছিল এই পদটা রাখলে একটা সময় ক্ষতির কারণ হতে পারে, কারণ এটা একটা ধরো যে চরম ক্ষমতার অধিকার হয়ে গেছিল এই নায়েবের। হ্যাঁ, কারণ ওই বলবন যে ছিল, বলবন কিন্তু নাসিরউদ্দিন মাহমুদ অর্থাৎ ইলতুৎমিশের যে বংশধর ছিল, নাসিরউদ্দিন শেষ আর কি। তো এই নাসিরউদ্দিনের সময়কালে কিন্তু বলবন নায়েব পদ নিয়েছিল। এই নায়েবের পদ থেকেই কিন্তু বলবন সুলতান হয়েছিল। এই কারণে বলবনের মনে একটা আশঙ্কা ছিল, সে কারণে তিনি নায়েব পদটাকে বন্ধ করে দিয়েছিল। এবার যদি অপশনে নায়েব না থাকে যে সুলতানের পরে কার স্থান, তখন আমরা উজির দিব। এবার হচ্ছে এই বাহরাম শাহ প্রথম নায়েব ই মুমালিক বা উপসুলতান প্রতিনিধি পদ সূচনা করেছিলেন। সুলতানের অনুপস্থিতিতে নায়েব তার পদ পরিচালনা করেন। তাহলে আমরা সুলতানের পরে নায়েব পেয়ে গেলাম। এবারে চলে আসবো আমরা এই চারটি মন্ত্রীকে বা মন্ত্রী সংগঠনকে নিয়েই সুলতান শাসন কার্য পরিচালনা করতেন। কেন্দ্রীয় প্রশাসনটার কথা বলছি, হ্যাঁ, কেন্দ্রীয় প্রশাসন। তা এগুলো হচ্ছে বিভাগ, এগুলো হচ্ছে বিভাগীয় প্রধান। যেমন হচ্ছে দেওয়ানি, বিজারত বা উজিরত, এটা হচ্ছে রাজস্ব বিভাগ। এই বিভাগের যিনি প্রধান তাকে উজির বা উজিরি মুমালিক বলা হয়। তারপরে দ্বিতীয় পদটা হচ্ছে দিওয়ানি আর্জ বা আর্জ, দেওয়ানি আর্জ। এই বিভাগের যিনি প্রধান তাকে বলা হয় আরিজি মুমালিক। তিনি হচ্ছে সেনাবাহিনী বা সামরিক বিভাগের প্রধান ছিলেন, এই আরিজি মুমালিক, বা এটা আমরা সামরিক বিভাগ বলতে পারি। তারপরে 3 নাম্বার হচ্ছে দেওয়ানি ইনসা। এটা হচ্ছে সরকার বা সুলতান যে রাজকীয় চিঠিপত্র, দলিলপত্র, এই চিঠি, দস্তাবেজ যা কিছু লেখালেখি করতো, এই দেওয়ানি ইনসার মতে এই কাজগুলো এই বিভাগে করা হতো। এই বিভাগের যিনি প্রধান তাকে বলা হতো ইনসা ই মুমালিক। তারপরে হচ্ছে চতুর্থ বিভাগটা হচ্ছে দেওয়ানি রিসালাত। এটা কিন্তু সময়ের সাথে সাথে এই বিভাগের কাজ পরিবর্তন হয়েছে। সুলতানের এক একজন সুলতান এক এক রকম ভাবে এই বিভাগের কাজ পরিচালনা করেছে। আপাতত আমি এখানে পররাষ্ট্র বিভাগ বা ফরেন বিভাগ হিসাবে দিয়েছি। এই বিভাগের যিনি প্রধান তাকে বলা হয় রাসালাত ই মুমালিক বা সদরি সুদূর। এবার আমি এই 1 নাম্বার 2 নাম্বার এই যে 4টা বিভাগ আছে, 4টা বিভাগে পরপর আমরা ডিটেলস জানবো। প্রথমটা হচ্ছে দেওয়ানি, উজিরত বা বিজারত। উজির ছিলেন 4টি স্তম্ভের মধ্যে একটি। এর প্রমুখ বা প্রধান ছিলেন হচ্ছে উজির। রাজ্যের প্রধানমন্ত্রীকে বলা হয় উজির। অর্থাৎ এই যে উজির বলছি, তো উজির কিন্তু উজিরকে আবার প্রধানমন্ত্রীও বলা হয়। তো উজির কি কি কাজ করে থাকে সুলতানি আমলে কেন্দ্রীয় প্রশাসনে? উজিরকে সুলতানেতের প্রধান উপদেষ্টা, প্রধান সহকারী হিসাবে গণ্য করা হতো। সাধারণত সমগ্র প্রশাসনিক ব্যবস্থার উপর তার ব্যাপক নিয়ন্ত্রণ ছিল। এবার উজির স্পেসিফিক যদি আমরা বলি, তাহলে তার কাজ হচ্ছে অর্থ এবং রাজস্ব বিভাগের প্রধান বা অর্থ এবং রাজস্ব বিভাগকে তিনি রাজস্ব এবং অর্থ বিভাগকে তিনি নিয়ন্ত্রণ করতেন। এটা ছিল তার মূল কাজ স্পেসিফিক ভাবে। কিন্তু আমরা বৃহৎ জগতে যদি দেখি, প্রধানমন্ত্রীর কাজ কিন্তু ব্যাপক জগতে দেখলে আচ্ছা, এবার হচ্ছে এই উজির বা প্রধানমন্ত্রীর কাজ যদি আমরা ডিটেলস আকারে দেখি, তাহলে তার কিন্তু কাজ গোটা সুলতানি আমলের কম বেশি সব জায়গাতেই ছিল। যেমন প্রশাসনিক ক্ষেত্রে তার কাজ ছিল, সুলতানকে সহায়তা করা তার কাজ ছিল, ইত্যাদি কাজগুলো তিনি নিয়ন্ত্রণ করতেন।
মূল কাজ কিন্তু এই উজির বা প্রধানমন্ত্রীর রাজস্ব অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা। যদি রাজ্যে নায়েবের পদ না থাকতো, অর্থাৎ নায়েব যদি না থাকতো, তবে উজির সুলতানের পরে সব থেকে বড় অধিকারী হতো। এবার যদি অপশানে নায়েব না থাকে তাহলে আমি বারবার বলছি, তাহলে উজির হবে। আর যদি অপশানে দুটোই থাকে তখন আমাদের সুলতানের পরে নায়েবের পদ দিতে হবে। তার অফিসের নাম বা উজিরের অফিসের বা ওই বিভাগটার নাম হচ্ছে দেওয়ানি বিজারত বা উজিরত আইবক। কুতুবুদ্দিন আইবক, যেহেতু দিল্লি সুলতানি কালের সূচনা হচ্ছে কুতুবুদ্দিন আইবকের হাত ধরে, তো এই কুতুবুদ্দিন আইবকের উজিরের নামটা অবশ্যই মনে রাখবে। তো তার উজির ছিলেন হচ্ছে ফখর মুদাব্বির এবং ইলতুৎমিশের ছিলেন ইসামি। উজিরের স্বর্ণকাল হচ্ছে তুগলক কালকে বলা হয় এবং উজিরের নিম্নকাল বলা হয় বলবনের সময়। আলাউদ্দিন খলজি উজিরের পদ সৈনিকদের দিতে শুরু করেছিলেন, কারণ ওই যে আমির খসরু তিনি একজন সেনাপতিও ছিলেন এবং তিনি একটা সময় উজিরও পদ লাভ করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের সময় উজিরের পদ সব থেকে চরম পর্যায়ে পৌঁছেছিল। এই কারণেই তো এই যে উজিরের স্বর্ণকাল বলা হয় তুগলক কালকে। কেন? এই ফিরোজ শাহ তুগলকের সময় উজির, তার যে স্থানটা ছিল উজির, ব্যাপক আকারে বিস্তার লাভ করেছিল এবং চরম সুখ সুবিধা ভোগ করেছিল। লোদিদের সময় উজিরের গুরুত্ব কিন্তু কমে গেছিল। বহলুল লোদির সময় এই পদ ছিল না বা খালি ছিল। মোহাম্মদ বিন তুগলক আহমেদ আয়াজকে খানি জাহান উপাধি দিয়েছিলেন এবং তাকে উজির নিযুক্ত করেছিলেন। এই আহমদ আয়াজ হচ্ছে দিল্লি সুলতানি কালের দীর্ঘ সময় ধরে উজির পদে ছিলেন, লম্বা সময় ধরে। সর্বশেষ তুগলক শাসক নাসিরউদ্দিন মাহমুদের সময় ভকিলি সুলতান নামে একটি নতুন দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। এটা মনে রাখবে যে ভকিলি সুলতান পদের সূচনা কে করেছিলেন? তুগলক বংশের শেষ শাসক নাসিরউদ্দিন মাহমুদ। এই পদটি সাধারণত প্রশাসন এবং সামরিক বিষয়াদি তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করা হয়েছিল। এবার উজিরকে যারা সহায়তা করত বা প্রধানমন্ত্রীকে যারা সহায়তা করত সেই বিভাগগুলো এখানে কিন্তু পরপর করে আমি দিয়েছি। এখানে প্রথম হচ্ছে নায়েব উজির, অর্থাৎ ডেপুটি উজির বা উজিরকে যিনি সহায়তা করতেন, একটা আলাদা উজিরকে সহায়তা করার জন্য আলাদা বিভাগ খোলা হয়েছিল নায়েব উজির নামে। সেটা ইলতুৎমিশ সূচনা করেছিলেন এই পদের, যে তিনি ছিলেন উজিরের সহকারী। তারপর হচ্ছে মুশরিফি মুমালিক, এটা হচ্ছে মহালেখকার, অর্থাৎ লিপি টিপি ইত্যাদিতে লেখালেখি করে, তো এই উজিরকে সহায়তা করে তাকে বলা হয় মুশরিফি মুমালিক। তিনি ছিলেন রাষ্ট্রের আরো কাজ করতেন তিনি, যে আয় কত হচ্ছে তার কর্মকর্তা, এবং যার দপ্তরের নাম ছিল হচ্ছে দেওয়ানি আশরফ। দেওয়ানি ওয়াকফ হচ্ছে এই বিভাগটি জালালউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেছিলেন বা চালু করেছিলেন। এর কাজ ছিল যে সাম্রাজ্যের কত ব্যয় হচ্ছে তার রেকর্ড বা হিসাব করে রাখা। এখানেও দিয়েছে এই যে দেওয়ানি ওয়াকফ, রিপিট হয়ে গেছে যে এই শাখাটি জালালউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেছিলেন। এর কাজ ছিল ব্যয়ের হিসাবপত্র রক্ষণাবেক্ষণ করা। তারপর হচ্ছে মুশরিফি মুমালিক মহালেখক পরীক্ষক, অর্থাৎ এখানে যে লেখালেখি হবে এখানে হচ্ছে এই যে এই ব্যক্তি ছিল, ইনি হচ্ছে আবার সেটাকে পরীক্ষা করবে। ইনি পরীক্ষা করবে মুশরিফি মুমালিক। দেওয়ানি আশরাফ এই যে এ হচ্ছে লেখালেখি করতো, এ লেখাটাকে চেক করতো, কিন্তু এই দুজনের বিভাগটাকে বলা হতো দেওয়ানি আশরাফ। এই যে লেখা পরীক্ষা বিভাগ, এটা বিভাগ এটা। তারপরে চলে আসো দেওয়ানি ইস্তিহাক, এটা হচ্ছে পেনশন বিভাগ, যেটা ফিরোজ শাহ তুগলক চালু করেছিল। মজুমদার, ইনি হচ্ছে আয় ব্যয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তিনি জনগণকে ঋণ দিতেন এবং হিসাব রাখার দায়িত্বে ছিলেন, কাকে কত ঋণ দিতে হবে, কত সুদ নিতে হবে, এগুলোর দায়িত্ব মজুমদার করতেন। তারপরে চলে আসো দেওয়ানি মুস্তকরাজ, এটা হচ্ছে আলাউদ্দিন খলজি চালু করেছিল। এটা হচ্ছে ধরো যে কেউ টাকা ধার নিয়েছে, তো সেই টাকাটা আদায় করতে হবে, বকেয়া ঋণ আদায় করার জন্য এই বিভাগটা চালু করা হয়েছিল। তো দেওয়ানি মুস্তকরাজ যার কাজ ছিল রাজস্ব কর্মকর্তাদের পাওনা বকেয়া অর্থ তদন্ত করা এবং আদায় করা। তারপরে চলে আসে দেওয়ানি আমির কহি, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক সূচনা করেছিল। এর কাজ ছিল হচ্ছে কৃষির উন্নতি ঘটানো, তার সাথে সম্পৃক্ত করার জন্য একজন পৃথক আমিরের সভাপতিতে এই দেওয়ানি আমির কহি নামে বিভাগটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ এই দেওয়ানি আমির কহি বিভাগকে একজন দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দপ্তরের কাজ ছিল রাজস্ব ব্যবস্থার কার্যকরভাবে পরিচালনা করা এবং আনাবাদি জমিকে, অর্থাৎ যেখানে চাষবাস হয়নি সেখানে চাষের আওতায় সেই জমিকে নিয়ে আসা। অর্থাৎ মূল কাজ হচ্ছে কৃষি কাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। কুতুবুদ্দিন আইবকের সময় উজির কে ছিল, ইলতুৎমিশের সময় কে ছিল, রাজিয়া আর আলাউদ্দিন। এরা এই চারজন খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এই চারজনের উজির গুলো দিয়েছি, ব্যাস এই চারজনের মনে রাখলেই হবে। এবারে দ্বিতীয় বিভাগ দেওয়ানি আর্জ, যেটা সামরিক বিভাগ,
এটি ছিল সৈনিক বা সামরিক বিভাগ, এটা তোমরা জানো বলবন সূচনা করেছিল। আর জি মুমালিক এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। সৈন্য এর কাজ কি ছিল তাহলে? আর জি মুমালিকের, এই বিভাগের যিনি প্রধান ছিলেন দেওয়ানি আরজের, এর কাজ হচ্ছে সৈন্য সংগ্রহ করা, তাদের মধ্যে সরঞ্জাম সরবরাহ করা, তাদের চেহারা ও ঘোড়ার চিহ্ন অর্থাৎ ওই যে দাগ ও হুলিয়া এগুলো নথির সংরক্ষণ করে রাখা, তাদের বেতনের প্রদান করা, সামরিক অভিযান পরিচালনা করা এবং সেনাবাহিনীর পরিদর্শনের দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর প্রধান ছিল সুলতান নিজে, কিন্তু দেখো সেনাবাহিনীর প্রধান সুলতান নিজে ছিল, কিন্তু আরজি মুমালিক নয়। ইনি ছিলেন বলা চলে মানে ব্যাপারটা এইভাবে যে সবার সেনাবাহিনীর সেনাপতি হচ্ছে সুলতান স্বয়ং। কিন্তু এবার এই কাজগুলো তো সুলতান করতে পারে না, যে এতগুলো কাজ, কারণ তিনি তো শাসক। যে ওই কতজন সেনা আছে, তাদের দাগ হুলিয়া, তাদের বেতন, খাওয়ার দাওয়া ইত্যাদি রসদের ব্যবস্থা করে, এগুলো তো দেখভাল করতে পারে না সুলতান। তো সুলতান যুদ্ধক্ষেত্রে সেনাপতির ভূমিকা শুধু পালন করবে, কিন্তু যাবতীয় কাজগুলো রাখার জন্য একটা আলাদা বিভাগ করা হয়েছিল সামরিকদের বা সৈনিকদের, সেটার নাম হচ্ছে দেওয়ানি আর্জ বিভাগ। এবার চলে আসো, বলবন প্রথম এই দেওয়ানি আর্জ বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীন রূপ দিয়েছিলেন। কিন্তু আহমেদ আয়াজ ইমাদুল মুলক প্রথম, অর্থাৎ যখন বলবন এই দেওয়ানি আর্জ বিভাগটা প্রতিষ্ঠা করেছিল, সেই সময় প্রথম এই আরজি মুমালিক পদে কাকে নিযুক্ত করা হয়েছিল? শুধু একজনেরটা আমরা মনে রাখবো তাহলেই হবে, যেহেতু বলবন সেটা প্রতিষ্ঠা করেছিল। আহমেদ আয়াজ প্রথম এই পদে আসীন ছিলেন। এই বিভাগের কার্যক্রম সর্বপ্রথম যথাযথভাবে সংগঠিত হয়েছিল আলাউদ্দিন খলজির শাসনামলে, অর্থাৎ বলবন দেওয়ানি আর্জ বিভাগ প্রতিষ্ঠা করেছিল, কিন্তু আলাউদ্দিন খলজি এটাকে আরো মানে একদম মানে যেটাকে বলবো আমরা একদম সাংগঠনিক রূপে ভালো মতো করে পরিচালনা করেছিলেন, সেটা হচ্ছে কিন্তু আলাউদ্দিন খলজি। তোমরা জানো যে আলাউদ্দিন খলজি প্রশাসনিক ব্যবস্থার জন্য সবার উপরে ছিলেন সুলতানদের মধ্যে, এবং তিনি স্থায়ী সেনাবাহিনী নিযুক্ত করেছিলেন, যিনি তার সামরিক সংস্কারের জন্য বিখ্যাত ছিলেন। সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন সুলতান, আরজি মুমালিক নয়, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর নেতৃত্ব দিতেন সুলতান, কিন্তু আরজি মুমালিক নয়। মুঘল কালে এই বিভাগকে অর্থাৎ মুঘল কালে কিন্তু এই বিভাগের নাম চেঞ্জ হয়ে যায়, তখন মীর বক্সি বলা হবে। এবারে চলে আসো 3 নম্বর বিভাগ দেওয়ানি ইনসা। এটি রাজকীয় সচিবালয়, এর প্রমুখ হচ্ছে যিনি ছিলেন তাকে দুবেরি মুমালিক বলা হয়। এখানে কি কাজ করা হতো? এই দেওয়ানি ইনসার মধ্যে রাজকীয় অভিলেখ বা বলা চলে লিপি, সরকারি চিঠিপত্র এগুলো কাজ করা হতো। এই মন্ত্রণালয়ের কাজ ছিল রাজকীয় ঘোষণা তৈরি করা, অর্থাৎ ধরো যেমন হচ্ছে ওই বলবন সর্বপ্রথম একটা রাজকীয় ঘোষণা করেছিলেন। রাজকীয় ঘোষণা মানে কি? এই ধরো না, যখন আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার আসলো, তিনি একটা নতুন আইন জারি করলো, ওই পরবর্তী এসএলএসটি এসএসসি পরীক্ষাগুলো কিভাবে হবে, বলা হচ্ছে যে একাডেমি স্কোরটা কমিয়ে দেওয়া হবে। তো এটা যখন সরকারিভাবে একটা নোটিফিকেশন জারি করবে, সেটা লেখালেখি কোথায় হবে? তাহলে এই মন্ত্রণালয়ে লেখালেখির কাজটা হবে। এইগুলো হচ্ছে এই বিভাগের কাজ। তারপরে সরকারি ঘোষণা জারি করা, প্রাদেশিক গভর্নর ও কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো। এবার হচ্ছে এটা তো কেন্দ্রীয় প্রশাসন পড়ছি আমরা, তো প্রদেশের মধ্যে যিনি থাকে প্রদেশগুলোতে, যেমন আমাদের কেন্দ্র সরকার আছে, রাজ্য আছে, তো সুলতানি আমলে কেন্দ্রের সুলতান এবং রাজ্যগুলোকে সেই সময় প্রদেশ বলা হতো। মনে করো যে প্রদেশের জন্য আলাদা গভর্নর ছিল, তাদের কাছে কি বার্তা প্রেরণ করবে, তাদের কাছে কি চিঠি প্রেরণ করবে ইত্যাদিগুলো লেখালেখি বা দেখভালের দায়িত্বে ছিল এই দেওয়ানি ইনসা বিভাগে। মিনাজ এই বিভাগকে কি করেছিল? এই বিভাগকে দেওয়ানি আশরফ বলেছিলেন মিনাজউদ্দিন সিরাজ। এই বিভাগটি রাজকীয় সচিবালয়ের অনুরূপ ছিল। এখানে ওই যে ইত্যাদিগুলো দিয়েছি, যাই হোক। ফরমান ই তুগারা ভূমি বন্টন সংক্রান্ত আদেশ জারি করতেন, অর্থাৎ এই বিভাগের মধ্যে যিনি ভূমি সংক্রান্ত আদেশ জারি করতেন তাকে বলা হতো ফরমান ই তুগারা। এবং আহকাম ই তৌকি হলো সেই সব রাজকীয় আদেশ যা প্রশাসন সম্পর্কিত ছিল, শাসন কার্য সম্পর্কিত ছিল। পরীক্ষাতে আসতে পারে যে ভূমি সংক্রান্ত বন্টন আদেশ কে জারি করেন, তখন বলতে হবে যে ফরমানি তুগারা। এটা কোন বিভাগের সাথে জড়িত? দেওয়ানি ইনসা। এবার লাস্ট চলে আসো 4র্থ নম্বর বিভাগ, সেটা হচ্ছে দেওয়ানি রিসালাত। এটা সুলতানের সাপেক্ষে সময়ের সাথে সাথে কিন্তু এই বিভাগের কাজ পরিবর্তন হয়েছে। যেমন এই বিভাগের মধ্যে কি কি কাজ হতো? ধর্মীয় বিভাগ, বিদেশি বিভাগ বা ফরেন মিনিস্টার বিভাগ, আপিল বিভাগ। আপিল হচ্ছে ওই ধরো যে কোনো একটা আপিল পেশ করবে, সেই বিভাগ এইখানেই কিন্তু সেই কাজটা হচ্ছে। এই আপিল বিভাগ বলেছিলেন সতীশচন্দ্র, এখানে দিয়েছি।
আচ্ছা, এবার যদি আমরা এটাকে ধর্মীয় বিভাগ হিসাবে মনে করি তখন কেমন হবে, বিদেশি বিভাগ হলে তখন কেমন হবে, এখানে পরপর করে দিয়েছি দেখো, যে এটি যদি ধর্মীয় বিভাগ হয় তখন কেমন ধরনের হবে। এই ধর্মীয় বিভাগের প্রধান কাজ ছিল, ধর্মীয় বিভাগের প্রধান ছিলেন সদরি জাহা অথবা সদরি সুদূর। যদি আমরা দেওয়ানি রিসালাত বিভাগকে ধর্মীয় বিভাগ হিসাবে মনে করি তখন এর দায়িত্ব পালন করবে সদরি সুদূর বা সদরি জাহা। তো এই সদরি সুদূরের কাজ কি ছিল, মুসলিম যারা উলেমা বা ধর্মীয় গুরু ব্যক্তি যারা ছিলেন তাদেরকে ইনামে জমি দান করা। যেমন কি বলছে, এটি মুসলিম পণ্ডিত ও সাধুদের বা হিন্দু সাধু যারা ছিল তাদেরকে করমুক্ত জমি প্রদান করত, তাদের জীবিকা বৃত্তি পরিচালনার ব্যবস্থা করত, বৃত্তি দিত এই বিভাগ থেকে। এটা হচ্ছে সদরি সুদূরের কাজ। এটি মুহাতাসিব নিয়োগের জন্য দায়ী ছিলেন, অর্থাৎ এই সদরি সুদূর বিভাগ থেকে বা আমরা বলতে পারি ওই দেওয়ানি রিসালাত বিভাগ থেকে সদরি সুদূর আবার মুহাতাসিব নিয়োগ করত। তো মুহাতাসিবের কাজ কি ছিল, মুহাতাসিবদের দায়িত্ব ছিল জুয়া, বেশ্যাবৃত্তি এবং অন্যান্য আচার প্রতিরোধ করা, অর্থাৎ খারাপ কাজগুলো বন্ধ করা। মুসলমানরা যেন মদ্যপানের মতো কোনো শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম থেকে প্রকাশ্যে বিরত থাকে তা নিশ্চিত করা এবং নামাজ ও রোজার মতো কাজগুলো কর্তব্য পালন করা। এছাড়াও মুহাতাসিবরা ওজন ও পরিমাপের তত্ত্বাবধান করতেন এবং মূল্যমানের উপর তাদের ব্যাপক নিয়ন্ত্রণ ছিল। এগুলো হয়ে গেল তাহলে ধর্মীয় বিভাগের কাজ। যদি আমরা এই বিভাগটাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বা বিদেশি বিভাগ হিসাবে দেখি তখন কি হবে, এর কাজ ছিল বিদেশি বিষয়ের আলোচনা করা এবং কূটনৈতিক সম্পর্ক দেখাশোনা করা। যেমন আমাদের ফরেন মিনিস্টার এখন কি যেমন জয়শঙ্কর না কি আছে, উনি যেমন বিদেশি কাজকর্মগুলো দেখভাল করেন, ফরেন মিনিস্টার উনি। তো এবার এই বিদেশি যেমন কেউ যদি বিদেশ থেকে আসে, কোনো দূত আসলো, তার সাথে তাকে নিতে যাবে, তাদের সাথে আলোচনা করবে, তাদের সাথে সুসম্পর্ক বা কোনো বিদেশি চিঠিপত্র পাঠাতে হবে, যাবতীয় বিদেশি বিভাগের কাজগুলো এইখানে করা হতো। তো আলাউদ্দিন খলজির আমলে দেওয়ানি রিসালাত বিভাগ আলাদা হিসেবে কাজ করা হয়েছে, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল। ফিরোজ শাহ তুগলকের সময় এই দেওয়ানি রিসালাত বিভাগটি জনসাধারণের অভিযোগ, এই যে তোমাদের বললাম যে আপিল বিভাগ, তা ফিরোজ শাহ তুগলক আবার এই বিভাগটাকে আপিল বিভাগ হিসাবে পরিচালনা করেছিলেন। এই ধরো কোনো অভিযোগ নিয়ে আসবে, হ্যাঁ, তো এই অভিযোগ আনার জন্য দেওয়ানি রিসালাত বিভাগে নিয়ে আসতে হতো। তখন এই সমস্যা এখানে বলবে, চিঠি লিখে পাঠাবে, তখন এখানে সমস্যার সমাধান করবে। এর নাম ছিল ভকিলি দর। এই যখন হচ্ছে আমরা এই বিভাগটাকে অভিযোগ বা আপিল বিভাগ হিসেবে ব্যবহার করব তখন এই বিভাগের প্রধান ভকিলি দর। তো এইভাবে কিন্তু আমি একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি যেন তোমাদের এটা কনফিউজ না হয়। আমি নিজেই ব্যক্তিগতভাবে দেওয়ানি রিসালাত বিভাগে কনফিউশনে পড়ে যেতাম, যে কোনো বইয়ে আমি দেখতাম যে ফরেন বিভাগ, কখনো আবার ধর্মীয় বিভাগ। তো পরে যখন আমি ডিটেলসে পড়লাম তো দেখলাম যে এই বিভাগটা সময়ের সাপেক্ষে এবং সুলতানের উপর নির্ভর করে পরিবর্তন হয়েছে কাজ। এবার চলে আসো বাহরাম শাহ নায়েবি মুমালিক পদের সূচনা করেছিলেন। সুলতানের পরে তার স্থান বলবন এই পদের সমাপ্ত করেন এবং তুগলক রায় এই পদ খালি রেখেছিল, নায়েব পদটাকে রাখেনি। অন্তিম তুগলক সুলতান নাসিরউদ্দিন মাহমুদ ভকিলি সুলতান পদের সূচনা করেছিলেন। সেনাপতি সুলতানি হতো। এবার ভকিল ই দর, ইনি রাজকীয় বাসভবনের প্রধান। উকিলি দর, অর্থাৎ এটাকে ভকিল বা উকিলও বলা হয়, তো উকিলি দর বলা হতো যিনি রাজকীয় বাসভবনের প্রধান ছিলেন। ইনার কাজ ছিল রাজপ্রাসাদ এবং সুলতানের ব্যক্তিগত পরিষেবার পরিচালনা করা। রাজপুত্রদের শিক্ষার দায়িত্ব তার উপর ছিল এবং তিনি সাধারণত একটি অত্যন্ত বিশ্বস্ত এবং সম্মানের পদে অধিষ্ঠিত থাকতেন। এবার তোমাদের মনে হতে পারে যে এই সেন্টেন্সটা আমি কেন দিয়েছি, এই লাইনটার গুরুত্ব আছে খুব, যে ভকিলি দর বা উকিলি দর পদে একজন বিশ্বস্ত এবং সম্মানীয় পদকে এই কারণে নিযুক্ত করা হতো কারণ এই পদটায় যিনি থাকতেন তিনি রাজপুত্রদের শিক্ষার দায়িত্ব নিতেন। যদি করাপ্টেড ব্যক্তি হতো, কখনো তো বিষ প্রয়োগ করে তার রাজপুত্রদের হত্যা করতে পারতো বা খারাপ কাজের সাথে লিপ্ত হলে এই রাজপুত্রদের জীবন ধ্বংস হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকতো। তো ইনার কাজটা খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে এখানে কিন্তু বিশ্বস্ত ব্যক্তিকে এই বিভাগে নিযুক্ত করা হচ্ছে, ভকিলি দর বিভাগে। কাজী উল কুজাত, ইনি হচ্ছেন বিচার বিভাগের প্রধান বা ন্যায় বিভাগের যিনি প্রধান। এবার তোমাদের মনে হতে পারে যে আমি তো একটু আগে বললাম যে ন্যায় বিচার সবার উপরে সুলতান ছিল, তো সুলতানের পরে যে বিচার কার্য পরিচালনা করতেন তাকে বলা হতো কাজী উল কুজাত। এবার হচ্ছে কাজী
মিনাজউদ্দিন কার সময় ছিল? কাজী মিনাজউদ্দিন ছিলেন ওই নাসিরউদ্দিনের সময়, হামিদ ছিলেন, আলাউদ্দিন খলজি, এগুলো কাজী কার কার সময় ছিলেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় 1342 সালে নিযুক্ত হচ্ছেন। তারপর হচ্ছে মুফতি। এবার হচ্ছে এখানে কিছুগুলো বিভাগের নাম দিয়েছি। মুফতি যেমন হচ্ছে আইন ও ধর্মের ব্যাখ্যা করতে এই মুফতি। সদর ও সুদূর ধর্মীয় বিভাগের প্রধান ছিলেন। তারপর হচ্ছে বারিদি মুমালি গুপ্তচর বিভাগের প্রধান ছিলেন। মুনিয়ানি মুনি ইনি হচ্ছেন জাসুস বা গুপ্তচর বিভাগের প্রধান। শরি জাহানদার বা সর জাহানদার সুলতানের দেহরক্ষী বাহিনীর যিনি প্রধান তাকে শরি জাহানদার বলা হতো। আমিরি হাজিব খুব গুরুত্বপূর্ণ এই পদটা। দরবারের জাঁকজমক ও সমারোহ, অর্থাৎ মোট কথা হচ্ছে দরবারের মধ্যে যদি কোনো উৎসব আয়োজন বা সেরিমনির আয়োজনের ব্যবস্থা করত, তখন কিন্তু এই আমিরি হাজিব তার দেখভালের দায়িত্ব নিতেন, বা কোনো সমারোহ অনুষ্ঠান। তারপর হচ্ছে আমিরি আখুর। আখুর হচ্ছে অশ্বারোহী বাহিনী যিনি প্রধান ছিলেন তাকে আমিরি আখুর বলা হয়। আমিরি মজলিস সভা ও ভোজের আয়োজনের উৎসব করতেন, অর্থাৎ ধরো ভোজন খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবার পার্টি করলো, তখন তিনি দেখভালের দায়িত্ব নেবেন ভোজনালয়ের। আমিরি বাহার। বাহার হচ্ছে ওই যিনি হচ্ছে আন্তর্জাতিক জলপথ এবং নৌ জাহাজের প্রবন্ধ করতেন, তাকে আমিরি বাহার বলা হতো। দেওয়ানি রিসালাত বললাম যে সময়ের সাথে। সানাই মান্ডি, এটা বাজার ব্যবস্থা আলাউদ্দিন খলজি চালু করেছিল। তারপর হচ্ছে মুস্তাফাই মুমালিক, এটা মহালেখা পরীক্ষা এগুলো হয়েছে। মজুমদার আয় ব্যয়ের হিসাব রাখতো। মুয়াতাসিব আচরণের নজর রাখতো, অর্থাৎ দরবারে বা ওই সাম্রাজ্যের মধ্যে কে কেমন আচরণ করতে সেটা হচ্ছে দেখভালের দায়িত্ব ছিল মুয়াতাসিব। তারপর হচ্ছে মৎসরিফ। মৎসরিফ হচ্ছে যে রাজকীয় কারখানার দেখভাল করত। কোতোয়াল। কোতোয়াল হচ্ছে বড় বড় যে নগরগুলো ছিল, নগরের ন্যায়াধীশ ছিল, কেউ কোনো যদি অন্যায় করে তার শাস্তি দিতেন এই কোতোয়াল। দেওয়ানি ওয়াকুব, এটা আমি বললাম যে ওই জালালউদ্দিন খলজি, ওয়াকুব আছে, কোথাও ওয়াকুব আছে। সাহানাই পিল। হস্তি বাহিনীর যিনি অধ্যক্ষ তাকে বলা হতো সাহানাই পিল, বা হাতির যিনি প্রধান ছিলেন, হাতি বাহিনী যে ছিল। দেওয়ানি রিসালাত বলা হয়েছে। এবার চলে আসো যে খাসাদাত। খাসাদাত হচ্ছে সুলতানের ব্যক্তিগত সেবক, এটা মনে রাখবে। আচ্ছা, এবারে চলে আসো কোন বিভাগের কে প্রতিষ্ঠা করেছিল। ইম্পর্টেন্ট বিভাগগুলো দিয়েছি। দেওয়ানি মুস্তফরাজ আলাউদ্দিন খলজি, দেওয়ানি আমির কোহি আলাউদ্দিন মোহাম্মদ বিন তুগলক, দেওয়ানি বন্দেগান ফিরোজ শাহ তুগলক, ভকিলি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তুগলক, দেওয়ানি সিয়াসত, এটা মনে রাখবে, মোহাম্মদ বিন তুগলক, দেওয়ানি খয়রাত ফিরোজ শাহ তুগলক, দারুল সাফা। এগুলো বিভাগের কোন কোন কাজ ছিল তোমাদের নোটগুলোতে কিন্তু দিয়েছি, তার জন্য এখানে আর একবার আমি বারবার রিপিট করিনি। দারুল সাফা, এখানে জানো তোমরা যে দারুল সাফার মধ্যে টাকা পয়সা ছাড় দিয়েই ওই ধরো যে বিভিন্ন চিকিৎসা, খয়রাত হচ্ছে দান, বিবাহ। আচ্ছা, বিবাহ বিভাগ ফিরোজ শাহ তুগলক, ইমলাক হচ্ছে ফিরোজ শাহ তুগলক, এগুলো প্রতিষ্ঠা করেছিল। এবারে চলে আসো যে আমাদের কেন্দ্রীয় প্রশাসন কমপ্লিট হলো। কেন্দ্রীয় প্রশাসনের পরে কেন্দ্রকে যখন প্রদেশে ভাগ করা হয়, প্রদেশে, তো প্রদেশের দায়িত্বে কারা ছিল? প্রান্ত বা প্রভিন্স বা প্রদেশ। একটা বিলায়ত এবং খিতা, এরা হচ্ছে এই প্রান্ত বা প্রভিন্স বা প্রদেশের দায়িত্বে ছিলেন। এবার হচ্ছে এই নামগুলো আলাদা আলাদা হয়েছে, যেমন হচ্ছে বলিও বলা হতো, মুক্তা, নাজিম, ইকতাদার, এরা সবাই হচ্ছে এই প্রভিন্স বা প্রদেশের প্রধান ছিলেন। এবারে প্রদেশের পরে যে বিভাগ চলে আসলো, প্রদেশকে আবার জেলায় ভাগ করা হচ্ছে। কেন্দ্রকে প্রদেশে, প্রদেশকে জেলায়। এই শিখ বা জেলা, শিখের সূচনা করেছিল বলবন, এটাকে আবার জেলার সাথে তুলনা করা হয়। এখানে যিনি প্রধান তাকে বলা হতো শিকদার। শিখকে আবার পরগনায় ভাগ করা হয়, পরগনার যিনি প্রধান তাকে বলা হয় আমিল। আবার পরগনাকে সবার শেষ গ্রামে ভাগ করা হতো, গ্রামের যিনি দেখভালের দায়িত্ব থাকতেন তাদেরকে খুদ মুকাদ্দম বলা হতো, খুদ মুকাদ্দম চৌধুরী। এবার আমরা প্রদেশ দেখবো, তারপরে শিখ পরগনা এইভাবে দেখবো। এবার চলে আসো প্রদেশ। প্রদেশের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? প্রদেশগুলোকে বিলায়াত বলা হতো, ইকতা এবং খিতা বলা হতো প্রদেশগুলোকে। তো এই প্রদেশগুলোর যিনি দেখভালের দায়িত্ব ছিল বা গভর্নর, তাদেরকে ওয়ালি বলা হতো, মুক্তি, মুক্তা, ইকতাদার অথবা নাজিম বলা হতো। প্রদেশের গভর্নর আইন শৃঙ্খলা, অর্থাৎ প্রদেশের মধ্যে কারা কোন দায়িত্ব পালন করতেন। প্রদেশের যিনি গভর্নর ছিলেন তিনি প্রদেশের আইন শৃঙ্খলা, সামরিক ব্যবস্থাপনা, কর আদায়, বিচার ব্যবস্থার দেখভাল করতেন। তারপর হচ্ছে সাহেবী দিওয়ান, প্রদেশের আর্থিক বিষয়ের দেখভাল করতেন। মুয়াতাসিব, কারকুন নামক কর্মকর্তারা সাহেবী দিওয়ানকে আর্থিক বিষয়ে সহায়তা প্রদান করতেন। বার্নির মতে সুলতানি কালে প্রদেশের সংখ্যা ছিল 20টি, কিন্তু ইবন বতুতা বলছে প্রদেশের সংখ্যা মোহাম্মদ বিন তুগলকের সময় 23টি। প্রান্ত বা প্রদেশ একই, কিন্তু মুঘল প্রদেশ শব্দটি
আসলে মোহাম্মদ বিন তুগলক রাজত্বকালে শুরু হয়েছিল। এই যে প্রদেশ শব্দটি সর্বপ্রথম কিন্তু মোহাম্মদ বিন তুগলকই সূচনা করেছিল। বৃহৎ প্রদেশগুলি ছাড়াও কেন্দ্রীয়ভাবে শাসিত অঞ্চল যেমন হচ্ছে এখানে ছিল কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছিল, যার মধ্যে শহর এবং জেলা অন্তর্ভুক্ত ছিল। এগুলি মুক্তিদের দ্বারা নয়, বরং আমির এবং শাহানাদের দ্বারা শাসিত হতো। ওয়ালি শব্দটি কেবল বড় 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 যে প্রদেশগুলো ছিল সেই প্রধানের জন্য ব্যবহার করা হতো। কেন্দ্রের মতো এখানেও কিন্তু মুক্তা, ওয়ালি অধীনে প্রদেশের উজির, এখানেও কিন্তু উজির ছিল, নায়েব ছিল, কাজী, এগুলো কিন্তু এখানেও থাকতো। প্রদেশগুলোকে আবার শিখ বা জেলার সাথে ভাগ করা হলো। শিখের যিনি প্রধান তাকে প্রমুখ, তাকে বলা হতো শিখদার। বলবন সর্বপ্রথম এই শিখ বিভাগটি চালু করেছিল। বলবন 1279 খ্রিস্টাব্দে শিখ ইউনিট বা শিখ বিভাগটি সূচনা করেছিল এবং জনপ্রিয় করেছিল। মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে শিখ সর্বপ্রথম একটি আঞ্চলিক একক হিসাবে ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু করে। শিখের প্রধানকে শিখদার বলা হয়। এই শিখকে লোদি ও মুঘলরা সরকার বলতো। এবারে চলে আসো পরগনা। আফিফ পরগনা শব্দের সর্বপ্রথম ব্যবহার করেছিল। পরগনা শব্দটি এর প্রমুখ হচ্ছে আমিল এবং মুশরিফ ছিলেন এই পরগনার রাজস্ব নির্ধারণকারী কর্মকর্তা, অর্থাৎ ইনি প্রধান আর মুশরিফ হচ্ছে এই পরগনার মধ্যে রাজস্ব বিষয়ে তদারকি করত। শিখ ও প্রদেশের পরে পরগনা ছিল ক্ষুদ্রতম একক। আফিফ তার গ্রন্থ তারিখি ফিরোজশাহীতে সর্বপ্রথম কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝাতে পরগনা শব্দটি ব্যবহার করেন। তার মতে আমিল ছিলেন পরগনার প্রধান কর্মকর্তা এবং মুশরিফ ছিলেন সেই কর্মকর্তা যিনি পরগনার রাজস্ব নির্ধারণ করতেন। এই নামগুলো যথাক্রমে চৌধুরী, কানুনগো হিসাবেও ব্যবহার হতো। এবারে চলে আসো পরগনার পরে সব থেকে ছোট ইউনিট গ্রাম, প্রশাসনিক ক্ষুদ্রতম ইউনিট মৌজা বা গ্রাম। সুলতানি আমলে গ্রামের প্রধান এবং গ্রামের হিসাব রক্ষক ছিলেন যথাক্রমে মুকদ্দম এবং পাটোয়ারি। এরা ছিল দুইজনের মূল। এই কর্মকর্তাদের আমরা কাজ একে একে দেখব। যে এই কর্মকর্তারা পাটোয়ারি, ইনি হিসাবকারী ছিলেন, হিসাব রক্ষক, হিসাবের দায়িত্বে ছিলেন। খুদ মুকদ্দম চৌধুরী, এরা হচ্ছে প্রধান ছিলেন এই গ্রামের। তো খুদ গ্রামের কি কাজ করতো? গ্রামের রাজস্ব একত্র করার অধিকারী ছিলেন এই খুদ। মুকদ্দম হচ্ছে গ্রামের মুখিয়া। চৌধুরী হচ্ছে 100 গ্রামের প্রমুখ অধিকারী, তাকে চৌধুরী বলা হতো। একটি শহর বা 100 গ্রামের কর্মকর্তা ছিলেন আমিরি সাদা। গ্রাম প্রশাসন খুদ, মুকদ্দম, চৌধুরী, চৌধুরীকে জমিদার বলা হতো, নিযুক্ত করা হতো এখানে। তারা যথাক্রমে যে এই যে খুদ, মুকদ্দম, চৌধুরী, তারা যে খাজনা দিত তাকে বলা হতো, তোমাদের আমি বলেছিলাম না যে কিসমতি ক্ষতি এবং হাকুকি ক্ষতি ছিল দুটা কর। তো এখানে ক্লিয়ার হয়ে যাবে এখন, যেটা আলাউদ্দিন খলজি এই কিসমতি ক্ষতি এবং হাকুকি ক্ষতিটা বন্ধ করে দিয়েছিল, ফিরোজ শাহ তুগলক পরে আবার চালু করে দিল। তো এই খুদ, মুকদ্দম, চৌধুরী এরা যে খাজনাটা দিত তাদেরকে, সেই খাজনাটাকে বলা হতো কিসমতি ক্ষতি। আবার কৃষকদের কাছ থেকে এই খুদ, মুকদ্দম চৌধুরী যে কর আদায় করতো সেটাকে বলা হতো হাকুকি ক্ষতি। আলাউদ্দিন খুদদের কঠোরভাবে দমন করেছিলেন। তিনি তাদের রাজস্ব ব্যবস্থা থেকে সরিয়ে দেন এবং গ্রামে, এই যে তোমাদের আমি বলেছিলাম আলাউদ্দিন খলজি এই খুদ, মুকদ্দম চৌধুরী এরা তো মধ্যস্বত্বভোগী ছিল, তাদেরকে সরিয়ে দিয়েছিল। তাদের সরিয়ে দিয়ে তিনি কেন্দ্রের সাথে সরাসরি কিছু কর্মকর্তা নিয়োগ করেছিলেন। যেমন হচ্ছে মধ্যস্বত্বভোগীদের সরিয়ে দিয়ে আমিল, তারপর নাবাসিন্দা, সারং, মুহাসিলের মতো পদগুলি কর্মকর্তাদের নিযুক্ত করেছিলেন। আমিল প্রশাসনিক অধিকারী এবং মুশরিফ রাজস্ব বিভাগের অধিকারী ছিলেন। সাদি বলতে 100 জনের একককে বলা হয়। এবার চলে আসো সুলতানি আমলের ইকতা ব্যবস্থা কেমন ধরনের ছিল। আচ্ছা, এই তো হলো তোমাদের প্রশাসনটা গেল। এবার কারো কোনো যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে করতে পারো। হ্যাঁ, বলো, কারো যদি প্রশ্ন থাকে যতটুকু পড়ানো হলো বলতে পারো, কিন্তু এখন আমি ইকতা ব্যবস্থা পড়াবো। ঠিক আছে, তাহলে আমি ইকতা ব্যবস্থা শুরু করছি। দেখো, ইকতা হচ্ছে কি বলতো? ইকতা হচ্ছে, ধরো এটা ইকতা ব্যবস্থা, তো ধরো যে ইলতুৎমিশ চালু করলো। ব্যাপারটা কি হচ্ছে যে ইলতুৎমিশের আগে এই ব্যবস্থা তো চালু ছিল না। তাহলে ইলতুৎমিশ কেন চালু করলো এই ইকতা ব্যবস্থাটা? কারণ হচ্ছে যে ইলতুৎমিশ যখন সিংহাসনে বসলো তখন ধরো যে সুলতানি আমলে সেই রকম অর্থ ব্যবস্থাটা সেই রকম মজবুত ছিল না। তো এই সৈনিকদের বেতন দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন,
সেই অর্থ তো নগদে দিতে পারতো না, যেহেতু সেই সময় আর্থিক ব্যবস্থাটা খুব একটা মজবুত ছিল না। সেই কারণে নগদ অর্থের পরিবর্তে সৈনিকদের জমি আকারে যে ট্যাক্স বা খাজনা দিতে শুরু করেছিল, এখান থেকেই কিন্তু ইকতা ব্যবস্থার সূচনা হচ্ছে। ইকতা বলতে জমির পোর্শন বা জমির অংশকে বোঝায়। তো সৈনিকদের যখন ইকতা দিয়ে দেওয়া হলো যে তুমি এই অমুক এলাকার জমিটার দেখভাল করো এবং তুমি যেটা খাজনা হবে সেই খাজনার অংশটা সৈনিকদের দেওয়া হবে এবং তোমাকে নিজেও নিতে হবে। আর যেটা উদ্বৃত্ত আকারে অর্থাৎ তাদের দেওয়া এবং ইকতা যিনি মুক্তি ছিলেন, ইকতার যিনি প্রধান মুক্তি, তো তার নেওয়ার পরে যে ট্যাক্স বেঁচে যেত, যেটা উদ্বৃত্ত যেটা বেঁচে যেত, সোজাসুজি এবং সরাসরি সেটা কেন্দ্রে পাঠাতে হতো। এই যে উদ্বৃত্ত, এটাকে আবার ফওয়াজিল বলা হতো তাদের ভাষায়। তো এই হলো ইকতা ব্যবস্থা যদি অল্পের মধ্যে দেখো। তো এগুলো শর্ট প্রশ্নে বা ইন্টারভিউতে ধরতে পারে। তো ইকতা একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে হস্তান্তরযোগ্য ভূমি রাজস্ব বন্দোবস্ত, অর্থাৎ হস্তান্তর, জমি আছে জমিটাকে অন্যজনকে দিয়ে দাও, এটা হলো ভূমি হস্তান্তর বন্দোবস্ত। আক্ষরিক অর্থে ইকতা বলতে জমি বোঝায় বা জমির অংশকে বোঝায়, কিন্তু প্রশাসনিকভাবে এটি সেবার বিনিময়ে অভিজাতদের দেওয়া জমিকে বোঝায়। বুঝতে পারছো? ক্লিয়ার হয়ে যাবে এইটুকু আশা করি। হ্যাঁ, বুঝে বুঝে পড়বে ব্যাপারগুলো, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন ভূখণ্ডকে নির্দিষ্ট খণ্ডে বিভক্ত করা হয়েছিল। এই যে জমিগুলো, বড় বড় যে জমিগুলো ছিল সেগুলো একটা নির্দিষ্ট খণ্ডে ভাগ করা হলো, যা কথা নামে পরিচিত ছিল। নিজামুল মুলক তুসি তার সিয়াসত নামা গ্রন্থে কিন্তু এই ইকতা ব্যবস্থার আমরা সর্বপ্রথম উল্লেখ পাই, খুব গুরুত্বপূর্ণ। তো এই গ্রন্থে আমরা ইকতা ব্যবস্থার নিয়ম কানুন এবং ইকতাদারীদের মর্যাদা সম্পর্কে ডিটেলস আমরা বর্ণনা পেয়ে থাকি। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থার সঠিক রূপে ভারতে চালু করেন এবং প্রশাসনের এটার অঙ্গ বানিয়েছিলেন। এই যে এটা তোমাদের হলো মূল সেন্টেন্স, এটা বুঝতে হবে যে ইকতা ব্যবস্থা ভারতে কে চালু করেছিল, সেটা হচ্ছে ইলতুৎমিশ সর্বপ্রথম সাংগঠনিকভাবে এবং অফিসিয়ালি ভাবে চালু করেছিল। সুতরাং আমরা ইলতুৎমিশকে দেব। এখন একজন ওই যে বলেছিলাম তোমাদের সেটে, এই পরীক্ষাতে, সেটের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল যে ইকতা ব্যবস্থা কে চালু করেছিল। ওখানে অপশন ছিল ঘড়ি, কুতুবুদ্দিন আইবক না ইলতুৎমিশ। তো আমার সাথে অনেকে এটা নিয়ে ডিবেট হয়েছিল, যে একজন বলেছিল যে এটা হবে মোহাম্মদ ঘড়ি। আমি বলেছিলাম যে সামান্য একটা বিষয়, সেটা নিয়ে আবার এত মানে জল ঘোলাঘুলি করার তো কিছু নেই, এটা তো ইলতুৎমিশ হবে। তো তিনি বলেছিল যে ওই একজন, কিন্তু উনি আবার হাই স্কুলের টিচার, ওনার নামটাও আমার নিতে ইচ্ছা করে না। ওনার ভাষা, একজন টিচার হিসেবে যে ওনার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং মানে এত নিকৃষ্ট, মানে নিম্ন মানে আমি জীবনে দেখিনি। অথচ তিনি আবার এসএসসির কোচিং করিয়েছিল, একটা বইও লিখেছে, তারপরে আবার অলরেডি এখন চাকরি চলে গেছে, জানি না কি হবে। তো তখন আমি বললাম যে আমাকে আর কি বলেছিল তুইতকারী প্রথম, যে ওই তোর মতো টিচার গুলো দুই একটা বই পড়ে তো ভুলভাল ইনফরমেশন দিবে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে অফিসিয়াল আনসার কি বের হোক, তখনই না হয় এর পরিচয় পাওয়া যাবে। তো তখন আবার আমাকে উনি যুক্তি দিয়ে বলল, দেখি যে যতগুলো ছেলে পেলে কমেন্ট করেছিল সবাইকে তুইতকারী বলে সম্বোধন করেছিল। তখন তিনি আবার বলেছিল যে যদি ইকতা ব্যবস্থা ইলতুৎমিশ চালু করে, কুতুবুদ্দিন আইবক তিনি তো সর্বপ্রথম লাইফে বদাউনের ইকতাদার ছিল না, সরি ইলতুৎমিশ তো সর্বপ্রথম বদাউনের ইকতাদার ছিল। তা বদাউনের যদি ইকতাদার হয়ে থাকে ইলতুৎমিশ, তাহলে এটা তো সূচনা আগে থেকে হয়ে যাচ্ছে, ওর লজিক এটা। কিন্তু ইতিহাস কি বলে সেটা বুঝে না, ইতিহাসকে বুঝতে হবে। আর ইতিহাসের যদি অনুধাবন না করতে পারো, তাহলে ইতিহাস ওই বিকৃতি ইতিহাস পড়ে লাভ নেই। বলে না, এই যে ওই একজন ঐতিহাসিক বলেছিল না, যে ইতিহাস যদি পড়াশোনা না করো, না জানো, তাহলে কোনো অসুবিধা নেই। যদি ইতিহাসকে ভুল ব্যাখ্যা দাও, সেটা সমাজের জন্য ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস, এই উক্তিটা বলেছিল। যে ব্যাপারটা হচ্ছে ইলতুৎমিশ যিনি ভারতে এই ইকতা ব্যবস্থাটাকে অফিসিয়ালি ভাবে এবং সাংগঠনিক ভাবে সেটা পরিচালনা করেছিল। ঘড়ি, মোহাম্মদ ঘড়ি আমাদের ভারতে আসলো, তিনি জায়গাগুলো দখল করেছিল। তিনি গজনি থেকে এসেছিল, গজনিতে ইকতা ব্যবস্থা চালু ছিল। তা ঘড়ি তো ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করেনি, তিনি শুধু জয় মানে সাম্রাজ্যগুলোকে জয় করেছিল। জয় করার পরে এখানে তিনি কি স্থায়ীভাবে শাসন কার্য পরিচালনা করেছিল? ঘড়ি কখনোই করেনি। তিনি তো তার সাম্রাজ্যগুলোকে যেগুলো জায়গা দখল করেছিল তার দাসদের দিয়ে চলে গেল। এই হলো ধরো যে ইকতা ব্যবস্থার একটা ব্যাখ্যা আর কি। তো তারপরে দেখলাম যে অফিসিয়াল আনসার কি বের হওয়ার পরে ইলতুৎমিশকেই কিন্তু আনসারটা নিয়েছিল। তখন আমি উনাকে তখন বলেছিলাম স্ক্রিনশট নিয়ে যে এইবার আপনার উত্তর আই থিঙ্ক পেয়ে যাবেন। তো কোনো রেসপন্স তিনি কিন্তু করেনি। তারপরে চলে আসো বলবন। বলবন হচ্ছে ইকতা ব্যবস্থাতে খাজা এবং সাহেবী দিবান নিযুক্ত করেছিলেন।
আলাউদ্দিন খলজি কিন্তু ইকতা ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছিলেন। এবার ইকতা ব্যবস্থাকে কেন বন্ধ করেছিলেন, যে আলাউদ্দিন খলজি, ইকতা মানে কি আমি তো বললাম জমি, তো এই আলাউদ্দিন খলজি জমিগুলোকে সরাসরি কেন্দ্রের সাথে যুক্ত করতে শুরু করলো, এবং তোমরা জানো আলাউদ্দিন খলজির সময়কালে সর্বাধিক আকারে খালিসা ল্যান্ডের বিস্তার ঘটেছিল। খালিসা হচ্ছে সরাসরি যেগুলো জমি কেন্দ্রের সাথে জড়িত। তা এখন তিনি সৈনিকদের কি করেছিল, নগদে বেতন দানের ব্যবস্থা করেছিল, তার জন্য তিনি ইকতাগুলোকে নিয়ে নিয়েছিল জমিগুলোকে। ফিরোজ শাহ তুগলক এই ব্যবস্থাকে বংশানুক্রমিক করেছিলেন, যা ভূমির মাধ্যমে দিতে শুরু করেন, যাকে বজরা বলা হতো। অর্থাৎ এই ফিরোজ শাহ তুগলক আবার এই ইকতা ব্যবস্থাকে রমরমা করতে শুরু করলো। তিনি এমন করলো যে একদম মানে সৈনিক এবং ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করে দিল। ফিরোজ তুগলকের রাজত্বকালে ইকতার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনেকটা শিথিল হয়ে গেল। তিনি নগদে বেতনের পরিবর্তে এই ফিরোজ শাহ তুগলক ভূমিদানের মাধ্যমে সৈনিকদের বেতন দিতে শুরু করলো। মোহাম্মদ বিন তুগলক ইকতার রাজস্ব আদায়ের জন্য চুক্তি পদ্ধতি বা ইজারা আদায়ের ব্যবস্থার সূচনা করলো। লোদিরা বড় বড় ভূখণ্ডকে ইকতা আকারে দিতে শুরু করলো, অর্থাৎ বড় বড় ইকতা দিতে শুরু করলো। মোহাম্মদ বিন তুগলকের সময় হস্তান্তর চরমে পৌঁছেছিল। ইকতার ব্যক্তিকে বলা হচ্ছে কি কিগুলো বলা হয়েছে, লোদিদের আমলে তাদের আনুষ্ঠানিকভাবে ওয়াজদার বলা হতো এই মুক্তিদের। তফির, তফির হচ্ছে ইকতার আনুমানিক যে আয় সেটাকে তফির বলা হতো। ফওয়াজিল, ফওয়াজিল হচ্ছে ইকতা থেকে প্রাপ্ত অতিরিক্ত আয় যা কেন্দ্রে জমা পড়তো। কেন্দ্রে কোনটা জমা পড়তো, যে সৈনিকদের দেওয়ার পর এবং যাকে ইকতা হিসাবে জমিটা দেওয়া হয়েছে তার নেওয়ার পর যে টাকাটা বা খাজনাটা বেঁচে যেত সেটাকে ফওয়াজিল বলা হতো, এবং সেটা কিন্তু কেন্দ্রে জমা দিতে হতো। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক সৈন্যদের বেতনের পরিবর্তে জাগির দিতে শুরু করেছিলেন। ফিরোজের সময় সর্বাধিক পরিমাণে ইকতার প্রদান ঘটেছিল। মুক্তাদের প্রাথমিক কর্তব্য ছিল সুলতানের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে কিছু কিছু শর্ত মুক্তাদের চাপিয়ে দেওয়া হতো, যেগুলো ইকতার যিনি প্রধান তাকে মুক্তা বলা হতো। তো এই মুক্তাদার কিছু কিছু কিন্তু শর্ত দিত, যে তোমাদের যে আমি এই ইকতা বা জমিগুলো দিচ্ছি ইকতা হিসাবে, তোমাদের কিন্তু সদা সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এমনটা নয় তাদেরকে জমি দিয়ে দিল আর তারা তাদের মতো করে স্বাধীনভাবে চলবে, এরকমটা নয়। তাদের খাজনা কতটা নিতে হবে সেটা কিন্তু সুলতান বেঁধে দিত। তো তাদের সর্বদা সৈনিক হিসাবে প্রস্তুত থাকতে হতো, এবং সমগ্র অভ্যন্তরীণ প্রশাসনের তত্ত্বাবধান করা, তাদের ইকতার মধ্যে রাজস্ব আদায়ের তদারকি ও পরিদর্শন করত। অভ্যন্তরীণ বাণিজ্যকে উৎসাহিত করা তাদের অপরিহার্য কর্তব্যগুলোর একটি ছিল। এগুলো মুক্তাদের দায়িত্ব পালন করতে হতো। ইকতার রাজস্বের উপর মুক্তার ব্যাপক ক্ষমতা ছিল। তাকে সুলতানের কাছে বার্ষিক অতিরিক্ত ট্যাক্সটা পাঠাতে হতো। সুলতানের মতো মুক্তারা বিনামূল্যে জমি দান করতে পারতেন, অর্থাৎ তারা কিন্তু বিনামূল্যে জমিকে দান করতে পারতো অন্য কাউকে। স্থানীয় প্রশাসক যেমন হচ্ছে দবির, মুতাশরিফ, কারকুন, আমিল, কোতোয়াল, মুকাদ্দম সাধারণ মুক্তার নিয়ন্ত্রণে কাজ, অর্থাৎ এইসব ব্যক্তিগুলো তারা কার অধীনে থাকতো, মুক্তার অধীনে থাকতো, কাজ করত। 1291 থেকে 92 সালে মোহাম্মদ ঘড়ি কর্তৃক কুতুবউদ্দিন আইবককে দেওয়া হাসি একটি অঞ্চল ছিল ইকতা হিসাবে দেওয়া প্রথম ইকতা। এই যে এই ব্যাপারগুলো থেকেই অনেকটা মানে ব্যাপারগুলো জল ঘোলা হয়ে যায়, বুঝতে পারে না, ওই কারণে এই ঘড়ি বলে দেয়, কেউ কুতুবউদ্দিন আইবক বলে যায় যে ইকতা ব্যবস্থার সূচনা করেছিল। কথা হচ্ছে ঘড়ি নিয়ে আসলো, ঘড়ি ইকতা হিসাবে কুতুবউদ্দিন আইবককে একটা জায়গা দিল, তার মানে কি তিনি ইকতা ব্যবস্থা এখানে সূচনা করলো? এটা কখনো হয়? গিয়াসউদ্দিন তুগলকই প্রথম যিনি ইকতার রাজস্বকে মুক্তার ব্যক্তিগত আয় এবং তার অধীনে থাকা সৈন্যদের বেতনের মধ্যে স্পষ্টভাবে ভাগ করে দিয়েছিল। অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক প্রথম ব্যক্তি ছিল যিনি বলে দিল যে ওই সৈনিকদের কতটা পরিমাণে বেতন দিতে হবে, এবং যিনি হচ্ছে মুক্তা ছিলেন, যিনি ওই ইকতার প্রধান মুক্তা, তাকে কতটা নিতে হবে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন সর্বপ্রথম গিয়াসউদ্দিন তুগলক। ইবন বতুতার মতে ইকতায় দৈত্য প্রশাসন বলবৎ ছিল, যা এর জন্য দুজন কর্মকর্তা নিযুক্ত করা হয়েছিল। প্রথমজন ছিলেন হচ্ছে ওয়ালি ই খাড়াত, যিনি কর আদায় করতেন, এবং দ্বিতীয় জন ছিলেন আমির, যিনি সেনাবাহিনীর দেখাশোনা করতেন। অর্থাৎ মুক্তার মধ্যে দুটা বিভাগ ছিল, এখানে বললাম কারা কোন দায়িত্ব পালন করতেন। এবার ইকতাকে দুটি ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে ইকতা ই তমলিক এবং ইকতা ই ইস্তিকলাল। হ্যাঁ, দেখো আমার নোটের মধ্যে কোনো রকম কনফিউশন পাবে না। এর মূল কারণটা হচ্ছে আমি 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 নিজে ব্যক্তিগতভাবে এই জায়গাগুলোতে নিজে কনফিউজ ছিলাম যখন আমি নেট সেটের প্রিপারেশন নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি নেট সেট ক্র্যাক করার পরেও কিন্তু এগুলো বিষয় এত ক্লিয়ার ছিলাম না। আমার মাথার মধ্যে বারবার নাড়া দিত এই বিষয়গুলো,
যে আসলে এই ইকতা বা প্রশাসনিক ব্যবস্থাটা কেমন ধরনের ছিল। তা আমি এগুলো জানি, যে এগুলো সেই দিনে আমি ক্লিয়ার করতে পারবো যেদিন আমার কাছে অ্যাভেলেবেল বই থাকবে এবং ওদিকে এগুলো নিয়ে চর্চা করব, গবেষণার মতো পড়াশোনা করব তারপরে। তো এখানে দেখো ইকতাই তমলিক এবং ইকতাই ইস্তিগলাল। ইকতাই তমলিক হচ্ছে কেমন ধরনের ইকতা? খালসার প্রাদেশিক ইকতা। এই জমির সাথে সম্পর্কিত ছিল যে জমি চাষযোগ্য ছিল, অনুর্বর ছিল অথবা খনিযুক্ত ছিল, এই ইকতার মধ্যে ফেলা হতো। এই ইকতা প্রশাসনিক এবং রাজস্ব সংগ্রহকারী শ্রেণীর কাছে নিয়োগের মাধ্যমে হস্তান্তরযোগ্য ছিল। আর ইকতাই তমলিকটা ইস্তিগলালটা কি? এটা হচ্ছে ওই বৃত্তিদান, শিক্ষাবৃত্তি এবং পেনশনে দেওয়া বা দানে দেওয়া যে ভূমিটা, সেটাকে বলা হচ্ছে ইকতাই ইস্তিগলাল। এই ইকতা ছিল একটি ব্যক্তিগত অধিকার। এই ইকতা ধর্মীয় এবং শিক্ষামূলক কাজ কর্মকাণ্ডে নিয়োজিত শ্রেণীগুলিকে অনুদান হিসাবে দেওয়া হতো। এবারে চলে আসো সুলতানি আমলের রাজস্ব ব্যবস্থা কেমন ধরনের ছিল। খারাজ অমুসলিম বা হিন্দুদের উপর আরোপিত ভূমিকর, এটা সময়ের সাপেক্ষে এক একজন সুলতান এক এক রকম নিত। যেমন আমি বলে দিচ্ছি কয়েকজন শাসকের নাম: আলাউদ্দিন খলজি, তারপর তোমার হচ্ছে সিকান্দার লোদি, তারপর হচ্ছে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। এরা হচ্ছে 3 ভাগের 1 ভাগ নিত, সরি 50% নিত। বাকি সুলতানগুলো যেমন হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, এরা আবার 3 ভাগের 1 ভাগ নিত। অর্থাৎ এরা এই আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি এরা একটু কঠোর ছিল, এরা 50% আদায় করতো, আর এরা কিন্তু কম আদায় করতো বাকিরা। উরস বা উসর মুসলিমদের উপর আরোপিত ভূমিকর, এরা আবার অনেক কম দিত, যে 5 ভাগের 1 ভাগ দিত, কেউ নিত, কেউ আবার 10 ভাগের 1 ভাগ নিত, যেহেতু এরা মুসলিম ছিল। সেই সময় তো যে তুর্কি শাসন করতো না। তো প্রাকৃতিক সেচের জন্য আবার 10% প্রাকৃতিক সেচের জন্য, আর কৃত্রিম সেচের জন্য যেভাবে যেমন আমরা কৃত্রিম সেচ কি মানে সুলতান যেগুলো খালগুলো খনন করেছিল, সেই খালগুলো থেকে যদি বা ক্যানেলগুলো থেকে যদি জল নেয় ক্ষেতের মধ্যে, তাহলে তাকে 20% ট্যাক্স দিতে হবে। জিজিয়া ট্যাক্স হিন্দুদের থেকে নেওয়া একটা ধর্মীয় কর, যার জন্য জীবন ও সম্পত্তির সুরক্ষা পেত যারা এই ট্যাক্সটা দিত, এবং সৈন্যদের থেকে মুক্তি পেত, না হলে তাদের উপর অত্যাচার করত। প্রথমে জিজিয়া ভূ রাজস্বের সাথে আদায় করা হতো। অর্থাৎ প্রথম দিকে জিজিয়ার ট্যাক্সটা যে ছিল, এটাকে এই যে ভূ রাজস্ব বলতে কি, ভূ রাজস্ব বলতে খারাজ, যেহেতু এটা মুসলিমদের কাছে আদায় করা হতো, যে খারাজ আর জিজিয়া নামে আলাদা প্রথম দিকে এটা আলাদা করে তোলা হতো না, একসাথে তুলে নেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে আবার এই ফিরোজ শাহ তুগলক এটাকে আলাদা করে দিল। কি বলছে, যে প্রথমে জিজিয়া ভূ রাজস্বের সাথে আদায় করা হতো, পরে ফিরোজ শাহ তুগলক আলাদা করেন, অর্থাৎ দুটোকে আলাদা বিভাজন করে দিল। ব্রাহ্মণরা এই কর থেকে অব্যাহতি পেয়েছিল, কিন্তু ফিরোজ শাহ তুগলক পরবর্তীকালে ব্রাহ্মণদের উপরেও এই ট্যাক্সটা চাপিয়ে দিল। এর ইতিহাসটা তোমাদের বলেছি। ওই যে ফিরোজ শাহ তুগলক যে অশোকের যে স্তম্ভগুলো নিয়ে আসছিল, ব্রাহ্মণরা যেহেতু নিজেদের পণ্ডিত মনে করতো, তাদেরকে ফিরোজ শাহ তুগলক বলেছিল, ঠিক আছে তোমরা তো বহু গুণীগানী ব্যক্তি, পণ্ডিত, তো তাহলে এই লিপিগুলো পাঠোদ্ধার করো, অশোকের লিপিগুলো। তো বলা হচ্ছে যে ব্রাহ্মণরা নাকি সেইগুলো উদ্ধার করতে পারেনি। ফিরোজ শাহ তুগলক রেগে গেছিল, রেগে গিয়ে তাদের উপর জিজিয়া ট্যাক্সটা চাপিয়ে দিয়েছিল। জাকাত হচ্ছে মুসলিমদের নেওয়া একটা ধর্মীয় কর। খামস হচ্ছে লুটের সম্পত্তি। আমি এটা বলেছি যে মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি দুজন হচ্ছে 80% নিত, 80% নিত। সিকান্দার লোদি এরা 80% নিত, আর 20% সৈন্যদের দিত। কিন্তু এটা প্রথম পর্যায়ে ছিল, কিন্তু বাকি সুলতানরা আবার 80% সৈনিকদের দিত এবং 20% সুলতান নিত। যেমন ফিরোজ শাহ তুগলক 20% নিত এবং সৈনিকদের 80% দিয়েছিল। তো সর্বপ্রথম এই কারণে আলাউদ্দিন খলজির সময়কালে ওই গুজরাটের সম্পত্তি নিয়ে নব মুসলমানরা আলাউদ্দিন খলজির বিরুদ্ধে বিদ্রোহ করে দিয়েছিল। যেহেতু আগে 80% সৈনিকরা নিত, সর্বপ্রথম আলাউদ্দিন খলজি এসে সৈনিকদের 20% করে দিল। আবওয়াব হচ্ছে অতিরিক্ত কর, যেমন হচ্ছে গৃহকর, চুরি, এই যে অতিরিক্ত করগুলো চাপানো হতো, সেগুলোকে আবওয়াব বলা হতো তাদের ভাষায়। খিদমতি হচ্ছে অধীনস্থ, অর্থাৎ যারা পরাজিত শাসক ছিল ভারতীয় রাজাদের থেকে আদায় করা খারাজ। ধরো যে কোনো আমাদের ভারতের শাসক ছিল হিন্দু শাসক, সে সুলতানের কাছে পরাজিত হয়েছে, তার কাছে যে খারাজ আদায় করা হয়েছে তাকে খিদমতি বলা হতো। তরকাত হচ্ছে রাজা পুত্রহীন হয়ে মারা গেলে তার সম্পত্তি সরকারি কোষে জমা পড়তো, তাকে তরকাত বলা হতো। খুদ গ্রামের রাজস্ব একত্র করার অধিকারী ছিলেন, গ্রামের ট্যাক্সটা যে আদায় করতেন। খুদ মুকদ্দম গ্রামের মুখিয়া চৌধুরী, বললাম এগুলো বলা হয়েছে। সুলতানের অধীনস্থ হিন্দু শাসকদের থাকা
জমিকে রণাকা ভূমি বলা হতো। অর্থাৎ যে সমস্ত পরাধীন হিন্দু শাসকরা সুলতানের কাছে অধীনস্থ হয়ে পড়লো তাদের জমিগুলোকে রণাকা ভূমি বলা হতো। নান কর ভাতা রূপে দেওয়া কর। এবার ভূমির প্রকার, ভূমির কত প্রকার এবং কেমন ধরনের? খালসা ভূমি, খালসা ভূমি হচ্ছে যেটা সরাসরি কেন্দ্রের সাথে জড়িত। এগুলো জমি আবার খালিসা ল্যান্ডগুলোকে আবার ওই ইকটা হিসেবে দেওয়া হতো না, সুলতানের ব্যক্তিগত আয় ছিল এই খালিসা ল্যান্ড থেকে। মাদাদি মাস দানে দেওয়া ভূমি। ওয়াকফ, ওয়াকফ ধর্ম ও শিক্ষার জন্য দেওয়া ভূমি। দেখো একটা হচ্ছে দেওয়ানি ওয়াকফ, ওটা হচ্ছে জালালউদ্দিন খলজি চালু করেছিল। দুটা টার্মের মধ্যে ডিফারেন্স আছে, গন্ডগোল করবে না কিন্তু। একটা হচ্ছে দেওয়ানি ওয়াকফ জালালউদ্দিন খলজি চালু করেছিল, তিনি ওই বিভাগের কাজ হচ্ছে ওই ব্যয়ের দেখভাল করা সাম্রাজ্যের। আর একটা হচ্ছে এমনি ওয়াকফ, ওয়াকফ হচ্ছে ধর্ম এবং শিক্ষার জন্য দেওয়া ভূমি। ইন্দ্রদ্বার পেনশনে দেওয়া ভূমি। প্রথম আলাউদ্দিন খলজি মদদি মাস সমাপ্ত করেন। এই যে মদদি মাস মানে যে সমস্ত জমিগুলো দানে দেওয়া হয়েছিল সেগুলোকে সমাপ্ত করে দিয়েছিলেন। ফিরোজ শাহ তুগলকের সময় আবার মদদি মাসটা সর্বাধিক হারে বেড়ে গেছিল। ফিরোজ শাহ তুগলক প্রচুর দান দক্ষিণা করতেন। এই যে তিনি তো এগুলো এমনিতেই বোঝা যায়, কারণ ফিরোজ শাহ তুগলক একজন ইসলামিক আইন কানুন পরিচালনা করেছিলেন, এই জন্য ইসলামিক উলেমা টুলেমাদের প্রচুর পরিমাণে জমি টমি দান করতেন। তাকে তো ধর্মান্ধ বলেছিল জানোই তোমরা। জিয়াউদ্দিন বানানির মতো বলবন তার পুত্র বুগরা খানকে, এগুলো বুগরা খানের মন্তব্যগুলো দিয়েছি। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুলো এবং সিকান্দর লোদি মাসাহাত জারি রেখেছিলেন। মাসাহাত হচ্ছে জমি পরিমাপ। এবার চলে আসো সৈন্য সংগঠন কেমন ধরনের ছিল। সুলতানি কালে সেনাপতি সুলতান হতো, কিন্তু একমাত্র রাজিয়া সেনাপতি নিযুক্ত করেছিল গোড়া সুলতানি আমলে। বলবনে প্রথম সামরিক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। সামরিক বিভাগকে দেওয়ানি আর্জ বলা হতো, কিন্তু আলাউদ্দিন খলজি এই একটি স্থায়ী সেনাবাহিনী গঠনের কৃতিত্ব দেওয়া হয়েছিল। আলাউদ্দিন খলজি সৈন্যদের ইকতা প্রদানের বাতিল করেছিলেন। একটি ঘোড়া পালনকারী একজন অশ্বারোহী সৈন্যের বেতন, অর্থাৎ একটা ঘোড়া একটা অশ্বারোহী, তাদের বেতন 234 টাকা, যেটাকে আমরা এক আসপা বলি। দুইটা ঘোড়া একজন সৈনিক, তাহলে এক্সট্রা তাকে 78 দেওয়া হবে, 234 প্লাস 78 টাকা হয়ে যাবে। আলাউদ্দিন ঘোড়াকে ব্র্যান্ডিং অর্থাৎ দাগ ও হুলিয়া পথে চালু করেছিলেন, যাতে এটি বিনিময় বা করাপশন না হয়, কেউ উল্টাপাল্টা রোগাক্রান্ত ঘোড়াগুলোকে পাঠিয়ে না দেয়, দক্ষ সৈনিকের পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে না পাঠিয়ে দেওয়া হয়, তার জন্য এই দাগহুলিয়া ব্যবস্থা চালু করেছিল। ফিরোজ সেনাবাহিনীতে কৃতদাস নিয়োগ বা দাসদের নিয়োগ করতে শুরু করেছিলেন। ফিরোজ শাহ তুগলক তোমরা জানো দাস প্রেমী ছিল, 1,80,000 তার সময় দাস ছিল। দিল্লি সালতানাত কালের সেনাবাহিনীর মঙ্গল পদ্ধতি, এখানে ভালো করে বুঝবে ব্যাপারটা। দিল্লি সালতানাতের সেনাবাহিনীর মঙ্গলদের যে ছিল দশমিক পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। কিন্তু এই ব্যবস্থার প্রথম উল্লেখ আমরা পাই আমির খসরুর কিরানুস সাদিন গ্রন্থ থেকে। আর আমির খসরুর প্রথম মসনবী বা গ্রন্থ হচ্ছে কিরানুস সাদিন, সেখানেই কিন্তু এই দশমিক পদ্ধতির আমরা উল্লেখ পাই। তো দশমিক এখানে বলছে দেখো, তুমন ছিল মঙ্গল সেনাবাহিনীর বৃহত্তম ইউনিট। আর তুমন বলতে এই যে তুমন বলতে 10,000 সৈন্যের একক বা ইউনিটকে বলা হচ্ছে তুমন। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের আগেই বলেছি যে দশমিক পদ্ধতি মানে কি। দশমিক পদ্ধতি একটা সংখ্যার মতো। জাস্ট আমি তোমাদের আইডিয়া দিচ্ছি, ধরো যে প্রথমে একটা টুকরা বানালো গুচ্ছ আকারে 10,000-এর, 10,000-এর, 10,000-এর করলো, তারপরে দেখা গেল 5,000-এর করলো, তারপরে 2,000-এর, তারপরে 500, এরকম করে যে নিয়ে যেত, এগুলো হচ্ছে দশমিক পদ্ধতি ভাবে সাজিয়েছিল, এই ধরনের আর কি। আচ্ছা, আমির খসরু আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের প্রেক্ষাপটে স্পষ্টভাবে তুমনের উল্লেখ করেছিলেন। তাহলে তুমনের সর্বপ্রথম উল্লেখ আমির খসরু করেছিলেন এবং 10,000 সৈন্যের একককে বলা হয়। এবং মঙ্গল রীতির বা মঙ্গল পদ্ধতির যে দশমিক পদ্ধতি আমাদের ভারতে লাগু করা হয়েছিল তার উল্লেখ কিন্তু আমির খসরু করেছিলেন। সামরিক সংস্কারের ক্ষেত্রে আলাউদ্দিন খলজির রাজত্বকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয় তিনি প্রথম ব্যক্তি যিনি সেনাবাহিনীতে মঙ্গলদের দশমিক পদ্ধতির সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেছিলেন। আলাউদ্দিন প্রথম স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং মাসালিক ও আফসারের লেখক আল উমরি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে মঙ্গল দশমিক পদ্ধতির ভিত্তি সামরিক ব্যবস্থার বিস্তারিত বর্ণনা প্রদান করেছিলেন। তাহলে যদি বলা হয় আলাউদ্দিন খলজির দশমিক পদ্ধতি, তখন তোমরা জানো আলাউদ্দিন খলজির সময়কালে আমির খসরু। কিন্তু আবার মোহাম্মদ বিন তুগলকের সময় যদি দশমিক পদ্ধতির উল্লেখ আমরা করি বা পাই, সে তখন আমাদের উত্তর হয়ে যাবে যে মাসালিক উল আফসার গ্রন্থের লেখক আল উমরি করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক যে দশমিক পদ্ধতিতে সৈনিকদের সাজিয়েছিলেন। এখন এই একটা সেটের পরীক্ষাতে না এসএসসির পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে মঙ্গলদের দশমিক পদ্ধতিতে সর্বপ্রথম কোন সুলতান
সাংগঠনিকভাবে এবং যথাযথভাবে সৈনিক পদ্ধতি সাজিয়েছিলেন। তখন কিন্তু উত্তরটা আবার মোহাম্মদ বিন তুগলক নিয়েছিল, অনেকে আবার সেটাকে আলাউদ্দিন খলজি করেছিল। যদি বলা হয় যে পূর্ণরূপে সাংগঠনিকভাবে দশমিক পদ্ধতিতে সৈনিকদের কে সাজিয়েছিল মঙ্গলদের রীতিতে, তখন কিন্তু আবার মোহাম্মদ বিন তুগলক হবে। আর যদি ভাষাটা এরকম থাকে যে সর্বপ্রথম কোন সুলতান দশমিক পদ্ধতিতে সেনাবাহিনীকে সাজিয়েছিলেন, তখন আবার উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। এই দুটোর মধ্যে ভাষার ডিফারেন্স আছে। ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে সামরিক ব্যবস্থা বংশানুগত হয়ে ওঠে। তিনি সেনাবাহিনীতে দাস নিয়োগ শুরু করেছিলেন। তিনি সৈনিকদের হুলিয়া এবং দাস প্রথা থেকে নিয়ন্ত্রণ মুক্ত এবং অনিয়মিত করে দিয়েছিলেন, অর্থাৎ সেখানে ছিল কিন্তু সেটাকে শিথিল করে দিয়েছিল দাগ এবং হুলিয়া প্রথাকে তিনি। কারণ ফিরোজ শাহ তুগলকের সময়কালে তোমরা জানো সব থেকে করাপশন ছিল সুলতানি আমলে। তিনি নগদের পরিবর্তে ইক্তা আকারে জমি প্রদান করেছিলেন। সুলতানি আমলে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সীমান্ত দুর্গ নির্মাণ অপরিহার্য ছিল। বলবনের প্রথম ব্যক্তি যিনি পুরাতন দুর্গগুলোকে মেরামত করেছিল এবং নতুন দুর্গ 4 জায়গায় 4টি করেছিল। তোমাদের এটা নোটের মধ্যে দিয়েছি। দুর্গগুলোর সর্বোচ্চ কর্মকর্তা এবং সেনাপতিকে কোতোয়াল বলা হতো। যেহেতু নগরগুলোর দেখভালে কোতোয়াল করতো, তো কোতোয়ালই ওই দুর্গগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হাসান নিজামী তার গ্রন্থ তাজিলুল মাসির সমসাময়িক দুর্গ এবং তাদের শক্তিগুলির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন এবং তিনি গোয়ালিয়র দুর্গকে ভারতের মুক্তা এবং কালিঞ্জর দুর্গকে আলেকজান্ডারের প্রাচীরের মতো শক্তিশালী বলে উল্লেখ করেছিলেন। সুলতানি আমলে অস্ত্রাগারের ব্যবস্থাকে সরি শিলাদার বলা হতো। ফখরি মুদাব্বির, এই তোমাদের আমি বলেছিলাম ফখরি মুদাব্বিরের গ্রন্থটার নাম হচ্ছে আদাবুল হার্ব, আর তার গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে আর্ট অফ ওয়ারফেয়ারের উপর, অর্থাৎ যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধ কৌশলের উপর। তো এই ফখরি মুদাব্বিরের গ্রন্থ আদাবুল হার্ব, এই গ্রন্থেই কিন্তু আমরা সর্বপ্রথম অস্ত্রাগারের উল্লেখ সরি সিলদারের উল্লেখ পেয়ে থাকি। 3টি প্রধান সামরিক বিভাগ ছিল, বা বলা চলে যে 3টি বাহিনী ছিল। একটা হচ্ছে অশ্বারোহী, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারপর হচ্ছে হস্তি বাহিনী, আর হচ্ছে পদাতিক। সেনাবাহিনীকে 2টি ভাগে ভাগ করা হতো, যেমন হচ্ছে হামসি কল্প আর হচ্ছে হামসি আত্রফ। কেন্দ্রীয় সেনা যা সরাসরি সুলতান নিয়ন্ত্রণ করত, আর একটা হচ্ছে প্রাদেশিক সেনা বা প্রদেশে থাকতো এরা। বজহিজ বা মুরাত্তর, এটা হচ্ছে স্থায়ী সেনা, আর গৌর বজহিজ হচ্ছে অস্থায়ী সেনা। এই বলা চলে যখন আমরা শের শাহতে যাব, যে নামগুলো ভুলে যাচ্ছি আমি, যেটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রীয় সেনাবাহিনী স্থায়ী ছিল, তাদের কেন্দ্রীয় সরঞ্জাম দেওয়া হতো যুদ্ধের জন্য, আর ভাড়াটিয়া সৈন্য ছিল। মঙ্গলরা প্রথম দশমিক পদ্ধতিতে সেনা গঠিত করেছিলেন, পরে আলাউদ্দিন খলজি এগুলো হয়েছে। যাই হোক, এবার চলে আসো। আচ্ছা, সেনা 3 ধরনের ছিল, ঘোড়সাওয়ার, গজারোহী আর হচ্ছে পদাতিক। আমিরি সাদা কাদের বলা হতো? 100 জন সৈন্যের নায়ককে আমিরি সাদা বলা হতো। আমিরি দহ 10 সৈন্যের সেনা নায়ককে বলা হতো আমিরি দহ, এবং আমিরি হাজার 1000 সৈন্যের সেনা নায়ককে আমিরি হাজার বলা হতো। আমিরি তুমন 10,000 সৈন্যের এককে। এবার ব্যাপারটা হলো, এখানে প্রশ্ন আসবে কিভাবে? তাহলে ডিরেক্ট আসতে পারে আমিরি তুমন বলতে কতগুলো সৈন্যকে বোঝায়, এগুলো দিতে পারে একটা, এটা প্রশ্ন গেল। আর একটা হচ্ছে সিকোয়েন্সটা আসতে পারে, দে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার হলে বড় থেকে ছোটর দিকে, আর অ্যাসেন্ডিং অর্ডার হলে ছোট থেকে বড়র দিকে। আর বাংলায় আসে আবার ঊর্ধ্বগামী আর অধোগামী, ঊর্ধ্বগামী আর অধোগামী। এগুলো আবার ভালো করে টার্মগুলোর মনে রাখবে, ঊর্ধ্বগামী কোনটা, অধোগামী কোনটা। ভুলভাল করবে না কিন্তু, না হলে কিন্তু এই খুব গিলটি ফিল হবে যে সামান্য বিষয়গুলো যদি ভুল করে আসো। এবার এখানে আবার দিয়েছি সরখেল, সিপাহ সালার, আমির, মালিক, খান এবং সুলতান। ছোট থেকে বড়, আর এদিক থেকে হলো বড় থেকে ছোট। সবার উপরে সুলতান, সবার নিচে সরখেল। এখানে দেখো সরখেল তাহলে কাকে বলা হতো? 10 ঘোড়সাওয়ারের প্রমুখকে সরখেল বলা হতো। সিপাহ সালার হচ্ছে 10 সরখেলের প্রমুখ বা 100 ঘোড়সাওয়ারের যিনি প্রমুখ ছিলেন। 10 × 100 হয়। তা আমির হচ্ছে 10 সিপাহ সালের প্রমুখ, অর্থাৎ 10 ঘোড়সাওয়ারের প্রমুখ। মালিক হচ্ছে 10 আমিরের প্রমুখ, 10,000 সিপাহ সালের প্রমুখ। খান হচ্ছে 10 মালিকের প্রমুখ, 1 লক্ষ আমিরের প্রমুখ। এবার হচ্ছে তাহলে এটা হলে ছোট থেকে বড়র দিকে আছে, ছোট থেকে বড়র দিকে এখানে দিয়েছি। সুতরাং ক্ষুদ্রতম একক হলো সরখেল, এই যে সরখেল, এবং সব থেকে বড় একক হলো ওই খান, এবং খানের উপরে হচ্ছে সুলতান। এখানে দিয়েছি খানের উপরে ছিল সুলতান, মানে সুলতান যদি অপশনটা থাকে তাহলে খানের উপরে আমরা সুলতানকে রাখবো, তারপরে খান, তারপরে এইভাবে যাবে। যিনি সমগ্র সেনাবাহিনীর সর্বাধিনায়ক তিনি হচ্ছে সুলতান। প্রথম ইলতুৎমিশ সরি জাহানদার এবং অঙ্গরক্ষক চালু করেছিল। প্রথমে বলবন দুর্গ নির্মাণ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক।
সেনাবাহিনীতে স্ত্রী নিয়োগ বন্ধ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক সৈন্য ও ইকতাকে বংশানুক্রমিক করেছিলেন, সৈনিক পদগুলোকে বংশানুক্রমিক করেছিলেন এই ফিরোজ শাহ তুগলক। কারবানি হচ্ছে যিনি শস্যের বাণিজ্য করত। মুলতানিরা দূরবর্তী এলাকা থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতো ওই আলাউদ্দিন খলজির সময়, তাদেরকে মুলতানি বলা হতো। চীনের যাত্রী মাওয়ান বাংলায় রেশম গুটির উল্লেখ করেছিলেন, যিনি সেই সময় বাংলায় যে তিনি গিয়েছিলেন রেশম গুটির বর্ণনা দিয়েছিলেন। তো সেই সময় বাংলার শাসক ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। ফিরোজ শাহ তুগলকের সময় 36টি কারখানা ছিল। মামালিক উল আফসারের লেখক হিসামউদ্দিন আল উমরি মোহাম্মদ বিন তুগলক রেশম কারখানাগুলো বর্ণনা দিয়েছিলেন। এখানে কারখানাগুলো সম্পর্কে দিয়েছে, কোনটা কোন কারখানা একটু হালকা করে দেখে নিবে, যেমন ঘোড়া, রিকাবখানা, জামদারখানা, বস্ত্রের পতাকা, এগুলো জল, এগুলো একটু গুরুত্বপূর্ণ আছে। পিলখানা হস্তি বাহিনী। এবার দাস ব্যবস্থা আগে পড়ানো হয়েছে, এগুলো তোমরা নিজেরা দেখে নিবে, যেমন এখানে দিয়েছি। মোহাম্মদ বিন ফিরোজ শাহ তুগলকেরটা সব থেকে গুরুত্বপূর্ণ, তার 1,20,000 অশ্বার এই কৃতদাস ছিল, সব থেকে দাস বেশি। 36টি কারখানায় 12,000 কৃতদাস কাজ করতো এবং 40,000 কৃতদাস তার ওই সাম্রাজ্যে নিয়োগ করেছিল তিনি। ফিরোজ শাহ তুগলক দাস বিক্রি, রপ্তানি ইত্যাদি নিষিদ্ধ করে দিয়েছিল। তিনি যেহেতু দাসদের পছন্দ করতেন, প্রিয় ছিল, আলাউদ্দিন খলজির সময় 50,000 কৃতদাস ছিল, ফিরিস্তাই কথা বলেছিলেন। বিচার ও দণ্ড ব্যবস্থা কেমন ধরেছিল? সুলতানি আমলে মুসলিম আইনের 4টি প্রধান উৎস ছিল। একটা হচ্ছে কুরআন, হাদিস, এই ইজমা এবং কিয়াস। এগুলো হচ্ছে সুলতানি, যেহেতু দিল্লি সুলতানি আমলে অনেকে ধরো যে ইসলামিক আইনের উপর পরিচালনা করেছিল, এগুলোই হলো দিল্লি সুলতানি আমলের শরীয়তের নিয়ম কানুনের উপর ভিত্তি করে চালু করেছিল, এইগুলোর আইন কানুনের ভিত্তি ছিল। ইসলামিক আইনের ব্যাখ্যাকারী আইনবিদদের বলা হতো মুহতাসিব। সুলতান ছিলেন সর্বোচ্চ আপিল আদালত, তিনি কাজী এবং মুফতিদের সহায়তায় মামলা নিষ্পত্তি করত। এই যে তোমাদের আমি বললাম যে সবার মানে ধরো যে প্রধান বিচারক হচ্ছে সুলতান, কিন্তু কাজী উল কুজাত যে ছিল এবং মুফতি, এদের সহায়তায় কিন্তু তিনি এই সমস্যাগুলো নিষ্পত্তি করত। ইলতুৎমিশ ন্যায় বিচারের প্রতি তার ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন। ইবন বতুতার মধ্যে তিনি তার প্রাসাদে একটি ঘণ্টা, একটি শিকল স্থাপন করেছিলেন। বলবন এবং আলাউদ্দিন খলজিও ন্যায় পরিচালনায় কঠোর ছিলেন। এবার তার মানে আমি কিন্তু বলিনি যে বলবন এবং আলাউদ্দিন খলজিও প্রাসাদে ঘণ্টা এবং শিকল লাগিয়েছিলেন। শিকল লাগিয়েছিলেন হচ্ছে ইলতুৎমিশ, যার উল্লেখ করেছিলেন ইবন বতুতা। আর পাবো আরেকজন শাসক, যিনিও তার দরবারের সামনে ঘণ্টা লাগিয়েছিলেন যমুনা নদীর তীরে, সেটা হচ্ছে জাহাঙ্গীর। 60টি ঘণ্টা ছিল। এই ঘণ্টাগুলো কিন্তু ওই সোনার ছিল, কিন্তু মনে রাখবে স্বর্ণের ছিল। কাজী উল কুজাত, এগুলো বলা হচ্ছে যে সুলতানের পর তিনি বিচার বিভাগের প্রধান ছিলেন এবং সদর সুদূর, তোমাদের আমি বললাম ওই যে দেওয়ানি রিসালত বিভাগটা ছিল, সেখানে সদর সুদূর বিভাগ, সেটাকে সদর সুদূর বিভাগও বলা হতো। তো সদর সুদূর বিভাগ কোন বিষয়গুলো নিষ্পত্তি করতেন? তিনি ধর্মীয় বিভাগের প্রধান ছিলেন। জনগণের ইসলামিক আইন প্রচার, তাদের পালন কার্যকর করা, ইসলামিক স্বার্থ রক্ষা করার জন্য তিনি দায়িত্ব ছিল, বা ধর্মীয় বিষয়ের তদারকি করতেন সদর সুদূর। সাধারণত কাজী উল কুজাত এবং সদরের পদেই ছিলেন, ব্যক্তি অধিষ্ঠিত থাকতেন। ফিরোজ শাহ তুগলক সদর এবং প্রধান কাজীর পদ থেকে পৃথক করে দিয়েছিলেন, অর্থাৎ তিনি আবার এই পদটাকে আলাদা করে দিল। কাজী ই লস্কর, তিনি ছিলেন শিবিরের অর্থাৎ সেনাবাহিনীর বিচারক, ইনি সেনাবাহিনীর বিচার করতেন। কোতোয়াল পৌর শাসন ব্যবস্থা, তো তিনি পুলিশ কর্মকর্তা ছিলেন, যিনি শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতেন, অর্থাৎ নগরগুলো, পৌরগুলোর, এলাকাগুলোর বিচার করতেন কোতোয়াল। তো এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো একদম ডিটেলসে ভালো মতো করে নোটের মধ্যে দেওয়া আছে, এগুলো ভালো মতো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। আর আমি বলবো এটাই যে যেহেতু নোটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এর পিছনে অনেক টাইম দেওয়া হয়েছে, তো তোমরা জাস্ট যে কোনো বই থেকে রিডিং পড়লে পড়তে পারো, কিন্তু আলাদা করে ইনফরমেশন বেশি পড়তে যাবে না, কারণ বেশি পড়লে আরো মাথা খারাপ হয়ে যাবে, সামলাতে পারবে না। এগুলোই সাজিয়ে দিয়েছি, পরপর করে ভালো মতো পড়বে। একবারে হবে না, বারবার পড়তে হবে কিন্তু। তোমাদের আবার এই একটা কথা বলে রাখি, বেশি স্ট্রেস নিবে না কিন্তু মাথার মধ্যে, কারণ বেশি স্ট্রেস নিলে বিরক্ত লাগবে, কনফিডেন্স ল্যাক হয়ে যাবে তোমাদের, যে এত ইনফরমেশন কিভাবে পড়বো। এগুলো একবারে সম্ভব নয়, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদীর পড়াশোনা। এই কারণে আমি নেট সেট এবং এসএসসি, এসএলএসটি, পিএসসি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছে, আমি সবাইকে বলি এতটা সহজ নয়। নেট সেট বলো বা এসএসসি, এসএলএসটি বলো, কোনোটাই সহজ নয় যে ওই 6 মাস পড়লাম, 3 মাস পড়লাম, এসএলএসটি দিয়ে দিলাম, হয়ে গেল। ওই বাজার থেকে চলতি বইগুলো, কি বলে, তুলসীর বই নিয়ে আসলাম, জীবন মুখোপাধ্যায়ের 3টা সিরিজ পড়ে নিলাম, হয়ে যাবে। এবারে যে এসএসসিতে যে প্রশ্নগুলো এসেছিল এসএলএসটিতে, একমাত্র আমি কাউকে দেখলাম না যে
প্রশ্নটা শেয়ার করেছে, ওই আজাদিন বাহিনীর একটা প্রশ্ন ছিল, কি নামে যেন একটা প্রশ্নটা ছিল, একমাত্র আমার নোট থেকে আমি কমন দিতে পেরেছি। তো সেই ইনফরমেশনগুলো কোথায় পাবে? জীবন মুখোপাধ্যায়ের বইতে জীবনও পাবে না। তা এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, আমি মানছি যে 60টা প্রশ্নের মধ্যে হয়তো জীবন মুখোপাধ্যায়ের মধ্যে 55টা পেয়ে গেলে, বাকি 5টা পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো সেই 5টার জন্য তোমাকে বিস্তারিত পড়তে হবে, কারণ এখন আমাদের টার্গেট রাখতে হবে পরীক্ষাগুলোতে 60 এসএসসিতে। হ্যাঁ, এই কারণে এসএসসিটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, সেখানে আমাদের টার্গেট রাখতে হবে ফুল মার্কস। কিন্তু নেটে আবার 60টা রাখার দরকার নেই, মানে ফুল মার্কস রাখার দরকার নেই, সেখানে রাখতে হয় আমাদের 60%। তো এখন ব্যাপারটা হচ্ছে নেটের আবার আলাদা বিষয়, সেখানে প্রশ্নের কোয়ালিটি অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যায়, সেইটা একটা ক্রিটিক্যাল দিক। তো দুটো পরীক্ষাই সহজ নয় কিন্তু। তা এই কারণে বলছি নোটগুলো দিচ্ছি, নোটগুলো ভালো মতো করে পড়ো, টাইম দাও এবং বেসটা ক্লিয়ার করো। 1 থেকে 1.5টা বছর নিজে হার্ডওয়ার্ক করো, তারপরে তোমাদের গিয়ে বেসটা রেডি হবে, পড়াশোনা রেডি হবে। তখন তুমি দেখবে যে এই নোটগুলো যদি ভালো মতো করে পড়ে নিতে পারো, তোমার এসএসসি, পিএসসি পরীক্ষা, নেট সেটের পরীক্ষা, মানে ইতিহাস রিলেটেড যে কোনো পরীক্ষায় তুমি যদি বিহারের বিপিএসসি বা স্টেট দিতে যাও, তোমার আর কোনো বই পড়ার দরকারই নেই। স্টেটের পরীক্ষা বিহারে দিতে যাবে, আমার টিচিং অ্যাপটিটিউডের নোটগুলো পড়ে নিবে, আর এই আমার নোটগুলো পড়ে নিবে ইতিহাসে, তাহলেই হয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য ইতিহাস রিলেটেড। তো ওই জন্য বলছি যে একবারে হবে না, এগুলো বারবার পড়ে তোমাদের আয়ত্ত করতে হবে। আমার যেমন এখন মাথার মধ্যে কোনো প্রেসার হয় না, আমি জাস্ট একবার চোখ বুলিয়ে নিব, রিডিং করে নিব, সবগুলো আমার মনে থেকে যাবে, একবার বুলাতে হবে চোখ শুধু। ওই যে যাই হোক, এখন মনে পড়লো, ওই বর্গী আর সিলদার, শের শাহের সময়কালে যে স্থায়ী এবং অস্থায়ী সেনাবাহিনী ছিল, সেটাকে বলা হতো বর্গী সিলদার। তো এইদিকে যেমন নামগুলো আবার পাল্টে গেছে। তো বলো, এবারে যদি তোমাদের এই সুলতানি আমলের প্রশাসনিক বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা কিন্তু করতে পারো।